ওনাদের লক্ষ্য কি আর কি, ওনাদের লক্ষ্য বাস্তবায়নে কতটুকু কি করতে যাচ্ছে। এখন তো স্টুডেন্ট পাওয়াই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যেখানে ব্র্যাক, হাসানুল্লাহ, তারপরে হচ্ছে কিনা বলে ড্যাফোডিল, তারপরে নর্থ সাউথ, এরা স্টুডেন্ট জায়গা দিতে পারে না, বুঝছেন তো। আর সেখানে আমরা স্টুডেন্ট ইয়ে আমাদের এখন ঢুকছে, এখন আমি ঢুকতে পারছি। কম্পিউটার না কেটে আইসক্রিমটা কালকের আগে মিউট। বাসি আইসক্রিম, আইসক্রিম বাসি হয় নাকি? তুই যে দোকান থেকে খাস, তো কি মনে হয় আইসক্রিম তুই দিলাম তুই ওটা খাস? মিউট।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমি ওই যে এমবিএ ডাইরেক্টর আসসালামু আলাইকুম স্যার। ডাইরেক্টর ফোন দিছে বুঝছি ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটির কাজে কথা বলতেছি তো, স্যার। জন্য। এই তোমরা আমার ক্লাসে বুঝো টুঝো কিছু ঠিক মতো নাকি বোঝো না? নাকি না বুঝে হ্যাঁ করো? হ্যাঁ, না স্যার বুঝি। স্যার আর স্যার রেকর্ডিং গুলো দেখলে অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যায়, তো এরপর আর প্রবলেম হয় না। ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কোর্স একটু কঠিন আর কি, না? ডিফারেন্ট টাইপের তো, জি স্যার, প্রবলেম টাইপের, কঠিন। টপিক গুলো একটু কমপ্লেক্স। ম্যাথ আছে তো অনেক। ইউনিভার্সিটির ইনস্ট্রাকশন তো ইংলিশে বলা, বুঝছো? কিন্তু ইংলিশে বললে মানে আমার সমস্যা হলো যে আমি যদি ইংলিশে বলি তোমার কতটুকু বুঝবা সেটা নিয়ে মানে আমার জন্য একটু ইয়ে আছে। হয়তো যারা ইংলিশ মিডিয়াম থেকে আসা ওদের জন্য অসুবিধা হবে না, ওদের জন্য ভালোই হবে বরং। কিন্তু আহ বাকিদের জন্য কতটুকু সুবিধা হবে সেটা একটা বিষয় আর কি, না? অনেক কমপ্লেক্স কমপ্লেক্স ম্যাথ, কমপ্লেক্স কমপ্লেক্স কথাবার্তা। Now, dear student, I will talk about the time complexity of quicksort. In our last class, I discussed the quicksort algorithm and the mechanism of quicksort. How quicksort algorithm works. How quicksort algorithm works. স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করতেছেন? Screen share up to now. I did not share my screen. So now, okay. জি স্যার, এখন দেখা যাচ্ছে। জি স্যার। So, in my last class, I discussed about the quicksort algorithm and the mechanism of quicksort, how quicksort works. And also, I have discussed about the quicksort algorithm. Quicksort algorithm. And now today, I will discuss about the time complexity analysis of quicksort. Though this time complexity analysis is very difficult, very long derivation of time complexity analysis, but I will try myself best so that you can understand the time complexity of quicksort. Yes, good. স্যার আপনার ভয়েসটা একটু আস্তে আসতেছে, একটু জোরে বললে ভালো হয়। আমি আসলে জোরেই কথা বলি, হয়তো ডিভাইসের কারণে কোনো সমস্যা। স্যার এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন না ওকে? জি স্যার, এখন ঠিক আছে। Now okay? Now okay? জি স্যার, জি স্যার। স্যার শুনতে পাচ্ছি আপনাকে ঠিক মতো। Okay. So, জি স্যার ঠিক আছে। okay, now I am discussing the time complexity analysis of quicksort. Cn equal to element comparison over an elements. Cn equal to element comparison over an elements. We want to find out the average time complexity of the quicksort. Dear student, average time complexity I want to find out. Already I have discussed the insertion sort time complexity analysis, best case analysis, worst case analysis, and average case analysis. You already know about how to calculate the average case time complexity, how to calculate. Now, today I will calculate the average case time complexity of quicksort. দেখো আমরা কিন্তু কুইকসর্টের এভারেজ টাইম কমপ্লেক্সিটি বের করব। Cn সমান হচ্ছে এলিমেন্ট কম্পারিজন ওভার অ্যান এলিমেন্টস। Cn ইকুয়াল টু এলিমেন্ট কম্পারিজন ওভার হচ্ছে অ্যান এলিমেন্টস।
এটা হচ্ছে যে অ্যাভারেজ কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে সিএন হচ্ছে যে আমরা লিখলাম সিএন সমান হচ্ছে এলিমেন্ট কম্পারিজন ওভার অ্যান এলিমেন্ট, অর্থাৎ এন এলিমেন্টের উপরে যদি আমরা এলিমেন্ট কম্পারিজন করি তাহলে কি হবে? Cn equal to 1 by n, Cn equal to 1 by n. Here summation of j equal to 1 to n. J I have taken j. I have taken j. J value is 1 to n because we have n elements. Why 1 by n? Because I want to calculate the average case time complexity. আমি এভারেজ কেস বের করতে চাই। তোমরা জানো যে n সংখ্যক ডাটা আছে, তাহলে n সংখ্যক ডাটার যদি আমরা এভারেজ বের করি, n সংখ্যক ডাটা যদি এভারেজ টাইম কমপ্লেক্সিটি বের করি তাহলে কি হবে? 1 by n হবে। n সংখ্যক ডাটার যদি আমরা এভারেজ বের করি তাহলে কি হবে? 1 by n। তাহলে এখানে হচ্ছে j এর মান হচ্ছে 1 to এর মান বলছি 1 to n, যেহেতু আমাদের n সংখ্যক ডাটা আছে। এখন তুমি বলতে পারো স্যার প্রথমে n+1 লিখছেন কেন? তুমি দেখো এই যে তোমাকে যে আমি এইখানে কুইক সর্ট বুঝাইছিলাম, তুমি দেখো এখানে কতগুলো এলিমেন্ট কম্পারিজন লাগে। লক্ষ্য করো এখানে আছে 27, 8, 9, 32, 29, 18, 15, 26, 55, 14। এখানে হচ্ছে যে আমাদের হলো 10টা ডাটা আছে। এখানে কতগুলো এলিমেন্ট কম্পারিজন লাগছে লক্ষ্য করো। আমরা অলওয়েজ এফ এর সাথে একবার আই এর তুলনা করেছি, আবার হচ্ছে এফ এর সাথে জে এর তুলনা করেছি। তাহলে ধরো 10টা এলিমেন্ট আছে, ধরো 3 জন মানুষ আছে, 3 জন মানুষের একজন ফিক্সড। তা 3 জন মানুষকে মধ্যে লক্ষ্য করো প্রথম মানুষটাকে তুমি দ্বিতীয় যে বাকি 2 জন মানুষ আছে ওদের সাথে তুলনা করতে চাচ্ছ, তাহলে কিভাবে তুলনা করবা? এটা হচ্ছে যে 3 জন মানুষ যদি হয়, ধরো রহিম, করিম, আজিজ, 3 জন মানুষ আছে। তার আজিজকে আমি রহিম আর করিমের সাথে তুলনা করব, তাহলে কয়টা তুলনা লাগবে বলো দেখি? কয়টা তুলনা লাগবে বলো? দুইটা তুলনা লাগবে। মানুষ হলো 3 জন, কিন্তু ধরো আজিজকে আমরা রহিম আর করিমের সাথে তুলনা করব, তাহলে তুলনা লাগবে 2টা। তাহলে এইখানে যেহেতু আমাদের 10টা ডাটা আছে, তাহলে 27 প্রথমটা যেহেতু ফিক্সড, তাহলে বলো দেখি যদি তুলনা করি তাহলে কতগুলো তুলনা লাগবে? কতগুলো তুলনা করতে হবে? 9টা। তুমি ওই আজিজ রহিম করিমের মতো চিন্তা করো যে আজিজ যদি ফিক্সড থাকে, আজিজকে যদি রহিম আর করিমের সাথে তুলনা করো তাহলে হচ্ছে যে 2টা তুলনা লাগবে তোমরাই বলছো। তাহলে 27 যদি ফিক্সড থাকে তাহলে আর বাকি 27কে বাদ দিলে থাকে আর 9টা, তাহলে 9টার সাথে তুলনা করতে হবে, তাহলে হচ্ছে 9টা তুলনা লাগবে, 9টা কম্পারিজন লাগবে। Now we need 9 comparison since we have 10 data. But dear student, if you look at this place, here 15 will be compared for 2 times. Is a crossing point, লক্ষ্য করো crossing পয়েন্টে এসে একই ডাটা 2 বার তুলনা হচ্ছে। ক্রসিং পয়েন্টে এসে একই ডাটা 2 বার তুলনা হচ্ছে, তাহলে 2টা তুলনা কিন্তু এক্সট্রা লাগতেছে। তাহলে তোমরা বললা স্যার 9টা তুলনা লাগবে, কারণ যেহেতু মানুষ 10 জন, 27 হচ্ছে ফিক্সড, তাহলে হচ্ছে যে 9টা তুলনা লাগবে। প্রথম কথা হচ্ছে এটা 9টা তুলনা লাগবে, কিন্তু 2টা তুলনা বেশি লাগবে। 2টা তুলনা বেশি লাগবে কেন? লক্ষ্য করো এই যে 15 2 বার তুলনা হয়েছে, তুমি ভালো করে লক্ষ্য করো 15 কিন্তু একবার আয়ের জন্য তুলনা হয়েছে, যের জন্য তুলনা হয়েছে। আবার তুমি 29 এর কথা চিন্তা করো, এই 29 কিন্তু একবার এইখানে তুলনা হয়েছে, একবার কিন্তু এইখানে তুলনা হয়েছে। তাহলে হচ্ছে যে লক্ষ্য করো এই যে আমাদের যে তুলনা, তাহলে 2টা তুলনা কিন্তু বেশি লাগতেছে। ক্রসিং পয়েন্টে 2টা তুলনা বেশি লাগতেছে, অর্থাৎ হলো আই এবং জে এর জন্য লক্ষ্য করো 2 বার তুলনা হচ্ছে। অর্থাৎ 15 একবার আই এর জন্য তুলনা হয়েছে, একবার জে এর জন্য তুলনা হয়েছে। আবার হচ্ছে লক্ষ্য করো 29 এখানে একবার আই এর জন্য তুলনা হয়েছে, এইখানে একবার তুলনা হয়েছে, 2 বার তুলনা হয়েছে। তার মানে 2টা কম্পারিজন বেশি লাগতেছে।
তাহলে 9টা নরমালি হচ্ছে 9টা লাগবে, আর হচ্ছে যে 10টা যেহেতু ডাটা, তাহলে হচ্ছে নরমালি লাগবে 9টা, আর হচ্ছে 2টা বেশি লাগবে, 2টা বেশি লাগবে। 2টা যদি বেশি লাগে তাহলে হচ্ছে যে 2টা যদি হচ্ছে বেশি লাগে তাহলে সেখানে হলো, তাহলে 9টা যোগ 2টা, তাহলে 9টা যোগ 11টা 11টা, 11টা তুলনা লাগবে। তাহলে 11 মানে কি বলো, তোমার অরিজিনাল ডাটা ছিল 10টা, তাহলে 10 যোগ 1, 10 যোগ 1, তাহলে হচ্ছে যে তোমার টোটাল তুলনা লাগবে 11টা। 11 মানে হচ্ছে 10 যোগ 1, তাহলে 10 যোগ যদি 1 হয়, 10 যোগ যদি 1 হয় তাহলে হচ্ছে যে 10 যোগ 1 হলো, তাহলে 10 যোগ যদি 1 হয় সেক্ষেত্রে 10 যোগ 1 মানে তোমার ডাটা ছিল 10টা যোগ 1টা, তার মানে 11টা। তাহলে ডাটা যদি n সংখ্যক হয় তাহলে কত হবে বলো, n যোগ 1টা। 11 মানে হচ্ছে 10 যোগ 1, তোমার 10টা ডাটা ছিল 10 যোগ 1, তাহলে আমার যদি n ডাটা থাকে তাহলে n যোগ 1, তাহলে হচ্ছে যে n যোগ 1 যদি হয় তাহলে হচ্ছে n প্লাস 1, n প্লাস 1 সেটা হলো, তাহলে n প্লাস 1 সেজন্য লিখেছি n প্লাস 1। অর্থাৎ প্রথম পার্টিশনিং এলিমেন্ট বের করতে গিয়ে আমার টোটাল কম্পারিজন লাগবে n প্লাস 1টা। কেন n প্লাস 1টা তোমাকে বললাম, কারণ তুমি বললা স্যার 11টা লাগবে, 9 যোগ 2টা লাগবে এক্সট্রা, তাহলে 9 যোগ 2 মানে 11, 11 মানে হচ্ছে 10 যোগ 1, কারণ আমার 10টা ডাটা ছিল যোগ 1টা। তাহলে আমার যদি nটা ডাটা থাকে তাহলে n প্লাস 1টা লাগবে তুলনা, তাহলে n প্লাস 1টা তুলনা লাগলো। এবার আসো তোমার বাম পাশ আছে, এই যে বাম পাশ আছে লক্ষ্য করো, ফার্স্ট পার্টিশন করার পরে বাম পাশে কতগুলা ডাটা আছে লক্ষ্য করো, বাম পাশে, অর্থাৎ জে হচ্ছে 7, এই যে জে এর আগে ফার্স্ট পার্টিশনিং এলিমেন্টের আগে কতগুলা ডাটা আছে সেটা আমি এখানে তোমাকে হিসাব করে দেখিয়েছি। লক্ষ্য করো ডান পাশে সাইড নোট দিয়ে দেখিয়েছি, বাম পাশে কতগুলা আছে লক্ষ্য করো, এখানে জে মাইনাস 1, মাইনাস 1, প্লাস 1, সেটা লিখছি লক্ষ্য করো, জে মাইনাস 1, মাইনাস 1, প্লাস 1, তার মানে হচ্ছে জে মাইনাস 1টা, তার মানে হচ্ছে জে মাইনাস 1টা এলিমেন্ট আছে বাম পাশে। আফটার ফাইন্ডিং দ্য পার্টিশনিং এলিমেন্ট, now I am considering the left side of the partition. Left side, in the left side, how many data are available in the left side? J minus 1 is the highest index, lowest index is 1, so highest minus lowest plus 1. Highest is J minus 1, lowest is 1, so J minus 1, minus 1, plus 1. So J minus 1, so J minus 1, total elements in the left side, total elements in the left side are J minus 1. So dear student, since in the left side we have J minus 1 elements, so left side total comparison is C J minus 1. C J minus 1, this is the left side element comparison. Left side element comparison. Left side element comparison is C J minus 1. Again I am repeating, J minus 1 highest, highest is J minus 1, lowest is 1, so J minus 1, minus 1, plus 1, that is the J minus 1. So left side element comparison is C J minus 1 plus, now I am talking about the right side element comparison. Right side element comparison, in the right side, dear students, since I have n elements, since I have n elements, L, the value of L and n are same. The value of L and n are same. So L and n are same. Since L and n are same, since L and n are same, so here, dear student, how can I calculate the right side element comparison? Since L and n are same, so right side element comparison, highest, highest is n, highest is n, so n minus lowest is J plus 1,
So n minus j plus 1 plus 1. That I have written here. N minus j plus 1 plus 1. That means n minus j. First one is for left side and second one is for right side. So it is n minus j. So it is n minus j. So it is n minus j. It is n minus j. Left side total element is j minus 1. So I have written c j minus 1. And right side total number of elements are n minus j. So c n minus j. Dear student, whether you have understood the line, this line, first line of the equation. If you have any problem, please ask me the question. Dear student, first line, how I have written the first line. If you have question, please ask me. Dear student. স্যার ফার্স্ট পার্টিশনে ওই যে দুইটা বেশি হবে ওটা কি সব সংখ্যার ক্ষেত্রেই সবসময় দুইটা বেশি For হবে? all of the elements, it needs two extra comparison, because when in the crossing point, especially in the crossing point, when I crosses j, in that case you need extra two comparison in the case of quicksort. In the case of quicksort, so normally it requires 9 comparison because we have 10 data. Since we have 10 data, so if 27 is fixed, in that case, dear student, we need 9 comparison normally, but 2 element comparison is extra, since in the crossing point, for example, in this case 15, one time it is compared for j and one comparison for I. Similarly, dear student, 29 here, dear student, it is compared for I, and again this 29 is again compared for I. So 2 times, dear student, 2 element comparison is extra for quicksort in the crossing point. So normally 9 comparison required, but there is 2 extra comparisons are required. So total element comparison. Dear student, please mute yourself. So total element comparison is required. So though I have 10 elements, but our required element comparisons are 11. 11 means 10 plus 1. 10 means total number of elements plus 1. That means we need 11 comparisons. So if I have n elements, so n plus 1, that means since 11 elements, in the case of 10 elements, we need 11 comparison. In the case of n elements, how many element comparison are needed? N plus 1. N plus 1. After finding the first partitioning element, you have to calculate how many elements in the left side. Since j minus 1, highest minus lowest plus 1. Similarly, in the right side, highest is L. I already told you L and N are same. So N minus j plus 1 plus 1. N minus j plus 1 plus 1. So in the right side, N minus j plus 1 plus 1. Since N and L are same, since we have 10 data, so the value of N is 10. And same value for L, since L equal to 10. So N value and L value are same. So N minus j plus 1 plus 1. That I have written here for the calculation. Dear student, here I have written j plus 1, L equal to N. So N minus j plus 1 plus 1. So it is N minus j. So for the right partition, it is C N minus j. In the left partition, it is C j minus 1. So dear student, now I have to calculate. At first, I have divided the summation sign. Our j value is 1 to n. So I have here I have shared the summation sign. I have shared this summation sign over the elements. এটাকে আমি কি করলাম, j এর মান 1 থেকে n পর্যন্ত এটাকে একবার n plus 1 এর সাথে দিলাম, আর j এর মান 1 to n এটাকে বাকি অংশের সাথে একবার দিলাম।
দেওয়ার পরে লক্ষ্য করো জের মান 1 থেকে n পর্যন্ত, জের মান যদি 1 থেকে n পর্যন্ত হয়, বলো দেখি 1 থেকে n পর্যন্ত কয়টা সংখ্যা? 1 থেকে n পর্যন্ত কয়টা সংখ্যা বলো দেখি? তিনটা সংখ্যা। একটা সংখ্যা, তাহলে হবে n ইনটু n প্লাস 1। যেহেতু 1 থেকে n পর্যন্ত nটা সংখ্যা, সুতরাং হচ্ছে n ইনটু n প্লাস 1 প্লাস, এবার তুমি রাইট সাইডে আসো যে এখানে j ইকুয়াল টু 1 to n, if I put the value of j, if I put the value of j in this equation, j first time for example j value is 1, 1 minus 1, that means c0. If I put the value of n minus, since j value is 1, cn minus 1. Dear student, at first put the value of j equal to 1, then j equal to 2, then j equal to 3, and then j equal to n. If you put the value of j from 1 to n, you will get 2c0, you will get 2c1, you will get 2cn minus 1. তুমি বিশ্বাস করো কিনা আমি জানি না, যে তুমি দেখো এখানে বসালে জের মান 1 বসা, দেখো কি হয়। জের মান 1 বসালেও এখানে আসে c0, জের মান যদি এখানে বসায় তাহলে কত আসে? cn minus 1 আসে। আমি লাস্টেরটা বসাই তোমাকে বলি, তারপরে জের মান n বসাও, জের মান n বসাও, লাস্টেরটা n ধরো, লাস্টটা n বসাও। এখানে কত আসবে? n বসালে লাস্টেরটা কত আসবে বলো? cn minus 0। এখানে কত আসবে বলো? cn minus 1। তাহলে c0 কয়বার হলো বলো? 2 বার। আর cn minus 1 কত হলো? 2 বার। তো হচ্ছে আমি শুধু জের মান 1 আর n বসিয়ে তোমাকে বললাম, তো জের মান 2 বসাইতে হবে, 3 বসাইতে হবে, 4 বসাইতে হবে। তার মানে প্রত্যেকটা টার্ম কয়বার করে আসবে? 2 বার করে আসবে। c0 2 বার আসবে, c1 2 বার আসবে, cn minus 1 2 বার আসবে। যেহেতু প্রত্যেকটা টার্ম 2 বার করে আসবে, 2 কে আমি কমন নিলাম। তারপরে হচ্ছে যে cn ইকুয়াল টু n প্লাস 1 প্লাস 2 বাই n। এইখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে কি করলাম, এখানে লক্ষ্য করো এই 1 বাই n দিয়ে ভাগ করলাম। 1 বাই n, যেহেতু 1 বাই n কমন, তাহলে 1 বাই n দিয়ে এটার ভিতরে হচ্ছে আমি গুণ করলাম। গুণ করলে কত হবে? 1 বাই n আর n কাটা, তাহলে এখানে হচ্ছে n প্লাস 1 প্লাস এখানে আসবে 2 বাই n, এটা আসবে। দেখতে পাচ্ছ 1 বাই n দিয়ে আমি গুণ করছি ব্র্যাকেটের ভিতরে, থার্ড ব্র্যাকেটের ভিতরে, এটা আসলো। আসার পরে এবার লিখছি মাল্টিপ্লাই বাই n, মাল্টিপ্লাই বাই n, এ মাল্টিপ্লাই বাই n, সেটা তোমরা এবার আমরা n দিয়ে মাল্টিপ্লাই করতেছি। কিভাবে মাল্টিপ্লাই করতেছি? cn কে n দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে n ইনটু cn, n plus 1 কে যদি n into the n দিয়ে মাল্টিপ্লাই করি, n into n plus 1, dear student, and if I multiply by n, so it will be 2, so 2 into c0 c1 up to cn minus 1. That means here I have written multiply by n, multiply by n, that I have written here. স্যার এই স্টেপটা কেন করলাম মাল্টিপ্লাই বাই n? দেখো আমি কেন করছি, কারণ বিরাট ডেরিভেশন আছে না। আমার লক্ষ্য হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে আমি একটা রিকারেন্স পাওয়া। আমাকে কারণ হচ্ছে যে যেহেতু কুইকসর্ট অ্যালগরিদম হচ্ছে রিকার্সিভ অ্যালগরিদম, I want to find out a recurrence for time. I want to get the recurrence of time, so I am doing many things one by one. My ultimate goal is to find out a recurrence for time. Now, dear student, after multiplying by n, n into cn, n into n plus 1, 2 c0 c1 up to cn minus 1. Now, dear student, I have replaced n by n minus 1. এই যে উপরের যে ইকুয়েশন 1 এ n আছে, সব জায়গাতে n এর জায়গায় বলছি আমি n minus 1 বসাবো। I will replace n by n minus 1. So n minus 1 cn minus 1. If you put n minus 1 instead of n, what will be happened? I will get the equation 2. তাহলে লক্ষ্য করো ইকুয়েশন 1 পেলাম, ইকুয়েশন 2 পেলাম। এবার ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 কে আমি বিয়োগ দিচ্ছি। ইকুয়েশন 1 থেকে 2 কে যদি বিয়োগ দেই, লেফট সাইডে কত হবে? n into cn, and minus, since I am subtracting, so n minus 1 cn minus 1 equal to now, dear student, here n into n plus 1, n into n plus 1 minus n minus 1 into n. Now, dear student, here we have 2.
in the second bracket, inside the second bracket I have 2, inside the second bracket I have 2. I now I have taken common, 2 is common. C0, since I am subtracting, so C0 and C0 cancel, C1 cancel, n minus 2, C and minus 2 will be cancelled by the term before C and minus 1. So C0 cancelled, C1 cancelled, C and minus 2 will be cancelled by the previous term of C and minus 1, and then C and minus 1 that I have written here. C and minus 1 I have written here. C and minus 1 that I have written here. So here n into C n minus 1 minus n minus C n minus 1 equal to, if I take here, I can take common from this term, and because n is common, so n plus 1 minus n minus 1, it will be 2, and 2 into C n minus 1 that I have got here. So now, dear student, in the left side, I can here I have changed the side. I have changed the side because here I have n minus 1, and this term I will write this term in the right side. I have changed the side for this term, so I have got this one. So dear student, n into Cn twice n minus 1. If I take common C n minus 1, I can take common, so n minus 1 plus 2. So n into Cn equal to twice n plus n plus 1 C n minus 1 that I have got here. Now divide both sides by n into n plus 1. So if I divide both sides by n into n plus 1, so Cn by n plus 1, 2 by n plus 1 plus Cn minus 1 by n. So I have got the objective that I want to get. That means I have got here the recurrence relation. That was my objective. That was my objective. Since quicksort is recursive algorithm, so my first objective is to get the recurrence relation. Recurrence relation that I have got here. I have got a recurrence relation here that I have written here. So dear student, up to this point, if you have any question, please ask me. স্যার কিভাবে বুঝবো এটা রিকারেন্স রিলেশন? এই যে এই Cn আছে, বাম পাশে Cn আছে, ডান পাশে কত আছে বলো? Cn minus 1 আছে না? ডান পাশে Cn minus 1 আছে নাকি নাই বলো? জি স্যার। আছে। তাহলে হচ্ছে যে রিকারেন্স রিলেশন। দেখো এখন এটা আমি বের করেছি। এখন এটা বের করার পর এটাকে সমাধানও করতে হবে। তাই এখানে জাস্ট হলো সিম্পল ম্যাথমেটিক্স আই হ্যাভ ইউজড। আমি জাস্ট হলো মানে সিম্পল ম্যাথমেটিক্স অঙ্ক করছি এখানে। এখানে অঙ্ক করে এই যে ডিভাইড n ইনটু n প্লাস 1 এটা আমরা বের করলাম। বের করার পরে লক্ষ্য করো, এবার কিন্তু আমাকে রিকারেন্স নিয়ম হচ্ছে রিকারেন্সকে সলিউশন করা। নাও আই ওয়ান্ট টু গেট দ্য সলিউশন অফ রিকারেন্স। Solution or recurrence, I have to find out. How can I find out the solution of the recurrence? দেখো যে এই যে তুমি পাইছো Cn by n plus 1, 2 by n plus 1, Cn minus 1 by n, এটা পেলাম। এটাতে লক্ষ্য করো, আমি এখানে কিন্তু সাইড নোট দিয়েছি, লক্ষ্য করো n এর জায়গায় যদি n minus 1 বসাই তাহলে কি হয় দেখো। এই যে এটার মধ্যে যে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছি, লক্ষ্য করো এখানে যদি n এর জায়গায় n minus 1 বসাই তাহলে কি হয়, এটা হয় n minus 2। এই যে এটা হয়, লক্ষ্য করো n এর জায়গায় যদি n minus 1 বসা তাহলে n minus 1 divided by n, 2 by n প্লাস হচ্ছে যে Cn minus 1 divided by n minus 1. Replace n by n minus 1 that I have written here. That I have written here, dear student. তাহলে এইখানে হচ্ছে আমি এটা পেলাম। তুমি লক্ষ্য করো তোমার এটার দিকে তাকাও, Cn minus 1 by n এটার বাম সাইডে আছে। তাহলে বাম সাইডের এটার পরিবর্তে লক্ষ্য করো Cn minus 1 by n এটার পরিবর্তে আমি ডান সাইড বসাইতে পারি। That I have written here. That I have written here, dear students, Cn minus 1 by n, 2 by n plus Cn minus 2 divided by n minus 1. That I have written here. তাহলে হচ্ছে 2 by n plus Cn minus 2 divided by n minus 1. That I have written here. এখানে লিখলাম। তাহলে হচ্ছে যে এটা 2 by n plus 1 plus 2 by n plus Cn minus 2 by n minus 1.
লক্ষ্য করো এটাকে সরল করলে হচ্ছে এরকম হবে। একইভাবে তুমি যদি একইভাবে করতে থাকো, আমি তো একটা করে দেখিয়েছি, একইভাবে তুমি আবার এখানে n এর জায়গায় n-1 বসাও, এখানে n এর জায়গায় n-1 বসাও, এই যে আমার মাউসের নিচের দিকে তাকাও, এখানে n এর জায়গায় n-1 বসাও, আবার তুমি এই টার্মটার মান পাবা। এই টার্মটার মান পাইলে হচ্ছে এটা হবে, এটা হবে। এভাবে তুমি করতেই থাকো আর কি, করতে করতে এই লাইনে আসো। এবার এই লাইনে আমি কেমনে লিখছি সেটা তোমাকে বোঝায়। তুমি সবার আগে এই প্রথম লাইনটার দিকে খুব ভালো করে লক্ষ্য করো। প্লিজ অবজার্ভ দ্য ফার্স্ট লাইন অফ দ্য রিকারেন্স। Dear student, when there is n in the denominator part, there is n+1. Now look at the right side. 2 by n+1, this term n+1 and n+1 are same, plus when there is n-1, here I have to write the n. So in the denominator there is n+1, there is n+1, there is n. But here is n, here is n-1. So if you look the first line very carefully, now how can I write the last line, dear student? What will be the last line? When there is n-1, here is n. If there is 1, what will be happen? There should be 2. There should be 2, dear student, there should be 2. So n-1, when there is n-1, it should be n. When there is 1, it should be 2. Because here is n-1, here you have to write n. Here I have written 1, so here you have to write 2. When there is n, there is n+1. When there is n, there is n+1. So there is 2, it should be 3. Since here n, here n+1, so since I have written here 2, so it should be 3. And in the numerator part, I have written 2, so I have written 2 here. So dear student, do you understand what I have written here and how I have written here? এই লাইন বুঝতে পেরেছো কিনা? কারণ আস্তে আস্তে কমতেছে, দেখতে পাচ্ছ, কমতে কমতে এই পর্যন্ত আসবে। How I have written this one, that I am trying to explain, dear student, whether you have understood this line or not. এই লাইন বুঝছো কিনা সেটা দেখো। এই লাইন বুঝছো কিনা? খুব ভালো করে এই লাইনের দিকে তাকাও, ডান সাইডের দিকে তাকাও। সি এর সাথে যখন n-1, তার নিচে আছে হচ্ছে n। যখন এখানে n আছে, এইখানে আছে হচ্ছে n+1। এখানে আছে n, এখানে আছে n+1। যখন এখানে n আছে, তখন এখানে আছে n+1 আছে। তাহলে হচ্ছে যে যখন এখানে 1 আছে, তখন নিচে আছে হচ্ছে 2 আছে। এখানে হচ্ছে যে যখন 1 আছে, এখানে আছে হচ্ছে 2 আছে। যখন এখানে n-1 আছে, এখানে আছে n, তাহলে এখানে যখন 1 আছে, নিচে আছে 2। যখন এখানে n আছে, তার আগেরটাতে আছে n+1, তাহলে যখন এখানে 2 আছে, তার আগেরটাতে হবে হচ্ছে 3, এক বেশি হবে। আর in the numerator part I have written 2, so I have to written 2 here. So that I have written here, dear student, this is the equation. So now C1 equal to 0. Why C1 is equal to 0? I already told you C is the element comparison. Since 1, that means your number of element is 1. Your number of element is 1, dear student. So since your number of element is 1, no element comparison is needed. Since you have only single element, how can you compare with others? You have only single element, so you cannot compare this element with others because you have only single element. তোমার মাত্র একটা এলিমেন্ট আছে, তাই তুমি কিভাবে তুলনা করবা? তুমি তো কারোর সাথে তুলনা করার কিছু নাই। সুতরাং because of that I have written C1 equal to 0. Because of that I have written C1 equal to 0. So dear students, C1 equal to 0, that I have written here. C1 equal since C1 equal to 0, so I have replaced C1 by 0, 0 by 2, 0 by 2. So if I put 0 by 2, 0 by 2 means 0. So 2 by n+1, 2 by n, 2 by n-1, dot 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 2 by 3. So dear student, I can take common. I can take common from this line. So 2, 1 by 3, 1 by 4, dot dot 1 by n+1.
1 by n plus 1 that I have written here. So after taking common, 2 common, now I can write this line by using the summation. By using the summation, I can write, dear student, if I write k equal to 3, 3 to n plus 1, so 1 by k. If I replace k by 3, so 1 by 3, 1 by 4 dot 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 and 1 by n plus 1. So 1 by n plus 1 that I have written here, dear student, 1 by 3, 1 by 4 dot 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 1 by n plus 1. Here I have written this line. So 1 by k. So 2, so 3, 3 to n plus 1, 3 to n plus 1. So 3 to n plus 1 that I have written 3 to n plus 1. Now, dear student, I have replaced the summation sign by the integration. You know that summation and integration are complementary. Complementary, same thing, dear student. যে তোমরা জানো সামেশন দিলে যা হয় ইন্টিগ্রেশন করলেও কিন্তু তাই হয়। তোমরা কিন্তু ইন্টারমিডিয়েট ইন্টিগ্রেশন পড়ছো, সুতরাং তোমরা জানো সামেশন দিলে যা হয় ইন্টিগ্রেশন করলেও তাই হয়। তাহলে হচ্ছে লক্ষ্য করো 1 by k into dk. I have written dk. Here our lower limit is 3 since our k value, lower value of k is 3. So lower limit is 3, upper value is n plus 1. So n plus 1, 1 by k into dk. 1 by k into dk. Here that I have written here. So dear student, here our left side, what was our left side? Cn by n plus 1, Cn by n plus 1. Now, dear student, I have changed the lower limit value. In the previous line, our lower limit value was 3, but I have written the lower limit value that is 2 from 2. That means I have started my area from k equal to 2. Previously, it was k equal to 3, 3 to n plus 1. If I write the k equal to 2, 2 n plus 1, that means our area is increased. So first area is smaller than the second area. Second area is larger, dear student. Second area is larger, our first area is smaller. So dear student, because of that, here I have written less than equal to. I have written less than equal to. I have written less than equal to since our second area is greater than our first area. So here I have changed the lower limit. So lower limit is 2. So 2 by n plus 1. From intermediate class, you know that 1 by k, 1 by x into dx equal to log x. Because I have put the formula that I have taken from intermediate class. So 1 by x into dx, integration of 1 by x into dx, that means log x. Since here I have k, so log e base k, that I have written here. Our upper limit is n plus 1, lower limit is n. So dear student, here if I put the upper limit, log e base n plus 1 minus log e base 2. So cn less than equal to 2 into n plus 1. And here 2 into n plus 1. Log e base n plus 1 minus log e base 2. Now, after discarding the all constant, আমি যদি সমস্ত কনস্ট্যান্ট গুলাকে বাদ দিয়ে দেই, কনস্ট্যান্ট পার্টগুলো লগ 2 তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা বাদ করে দিলাম, 2 কে বাদ করে দিলাম, 1 কে বাদ করে দিলাম, 1 কে বাদ করে দিলাম। তাহলে হচ্ছে যে আমি যদি 2 বাদ করে দেই, n কে বাদ করে দেই, n কে বাদ করে দেই, তাহলে হচ্ছে যে log cn less than equal to order of n log e base n. So dear student, if anyone asks you the question, what is the average case time complexity of quicksort, your answer will be log n log n. Here n log n, it will be answered n log n. This is your answer. Just here I have applied the mathematics only. Here I have applied the mathematics only. After applying the mathematics, I have got Cn less than equal to order of n log n.
So this is the time complexity of the quicksort. So dear student, if you have any question, I will give you 1 minute time to ask me question. If you have, C10 কেন হলো ওটা কি কম্বিনেশনের সি? কোনটা বলো, আবার বলো, বলো কোন C10? C1 যে 0 ভ্যালু হলো। ও C10 একটা যদি ডাটা হয়, তোমার মনে করো এর মধ্যে ডাটাই আছে একটা, তাহলে বলো এলিমেন্ট কম্পারিজন কয়টা লাগবে? একটাই ডাটা আছে। ও আচ্ছা স্যার, তাহলে লাগবে না। লাগবে না, একটা এলিমেন্ট হলে তুমি তো কিছুই করবে না। একটা এলিমেন্ট হলে তো তুলনা করবা কার সাথে? এলিমেন্ট আছেই একটাই ডাটা আছে এরতে, তুমি তো তুলনা করার কিছু নাই। সেজন্য আমি C1 এর মান 0 বসাইছি। ও আর স্যার এগুলোর যোগফলের টার্মটা 1/k কেন হলো? এই যে 1/k, এই যে তুমি কে এর মান 3 বসাও তাহলে 1/3, কে এর মান 4 বসালে 1/4, কে এর মান লাস্ট আছে হচ্ছে n+1, n+1 বসালে 1/n+1। আচ্ছা হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। তারপর সামেশন বলো, বলো তাড়াতাড়ি বলো, যা বলবে তাড়াতাড়ি বলো। স্যার যে লোয়ার লিমিটটা যে চেঞ্জ করলেন 3 থেকে, এটা বুঝিনি। হ্যাঁ, এখানে আছে যে 3 থেকে n+1 পর্যন্ত, আমি কত লিখছি? 2 থেকে n+1 পর্যন্ত। যেহেতু আমি 2 থেকে n+1 পর্যন্ত লিখছি, এই যে তুমি ছবি দিকে তাকাও, ডান পাশের ছবির দিকে তাকাও, ডান পাশের ছবির দিকে তাকাও, কোন এরিয়া বড়? 3 থেকে n+1 বড় নাকি 2 থেকে n+1 বড়? স্যার 2 থেকে n+1। 2 থেকে n+1 বড়, এই জন্য আমি লেস দ্যান ইকুয়াল টু দিয়ে লিখছি। তাহলে 2, তারপরে ইন্টিগ্রেশনের সূত্র বসাইছি এখানে 1/x dx, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো 1/x dx, সেখানে হচ্ছে 1/x dx অফ ইন্টিগ্রেশন, ওটার মান ছিল log e base x। যেহেতু আমাদের কে আছে, তাহলে log e base k, তাহলে লোয়ার লিমিট হচ্ছে 2 থেকে n+1। তাহলে আমি যদি এখানে আপার লিমিট বসাই n+1 মাইনাস হচ্ছে 2, তারপরে হচ্ছে যে আমি এই সাইড থেকে এই সাইডে গুণ দিছি, n+1 দিয়ে উভয় পক্ষকে গুণ দিছি, উভয় পক্ষকে n+1 দিয়ে গুণ দিলে cn, এই মাঝখানে কিন্তু লেস দ্যান ইকুয়াল টু আছে, মাঝখানে কিন্তু লেস দ্যান ইকুয়াল টু আছে, তাহলে লেস দ্যান ইকুয়াল টু 2 ইনটু n+1 এটা। তারপর আমি অর্ডার লিখছি কিভাবে, বলছি অল ইউ হ্যাভ টু ডিসকার্ড all of the constant value, log e base 2 is constant, so I can discard this one, and then here dear student 2 is constant value, 1 is constant value, 1 is constant value, that I have discarded. After that I have got cn less than equal to order of n log n. So if anybody ask you a question, what is the time complexity of average case time complexity of quicksort, your answer will be order of n log n. So though it is very long derivation, dear student, try yourself best to understand. আমি চেষ্টা করেছি তোমাকে হচ্ছে যে তুমি যাতে বুঝতে পারো, যে সেভাবে আমি চেষ্টা করেছি। এই টপিকটা আমি নিয়েছি মূলত রেইন গোল্ডের বই থেকে, রেইন গোল্ডের ডাটা স্ট্রাকচার বই থেকে এটা নিয়েছি, ঠিক আছে? রেইন গোল্ডের ডাটা স্ট্রাকচার বই থেকে নিয়েছি আমি, ডেরিভেশনটা পুরোপুরি করে দিচ্ছি এখানে তোমাকে হচ্ছে যাতে তুমি বুঝতে পারো। Anybody, do you have any question, please? I think that you have no question. নাকি কোন জায়গাতে বুঝি নাই সেটা বুঝতেছি না, ভালো করে বুঝছো নাকি বুঝো নাই? Now dear student, mark shot. Now I will discuss about the mark shot. What is mark shot? How mark shot works? I am talking about the mark shot, dear student. লক্ষ্য করো মার্ক শট কিভাবে কাজ করে। Now I am talking about the mark shot and explaining and how mark shot works. For example, 10, 8, here 15, 9, 7, 11. দেখতে পাচ্ছ 10 আছে, 8 আছে, 15 আছে, 9 আছে, 7 আছে, 11 আছে। I have 6 data. I want to do mark shot, dear student. I want to do mark shot. I want to apply the mark shot. In the mark shot algorithm, dear student, here procedure M shot, A is the array name, A is our array name is A, and our array contains 10, 8, 15, 9, 7, 11. So L equal to 1, L equal to 1, and A is equal to 6. A is equal to 6.
L equal to 1 and H equal to 6. L equal to 1 and H equal to 6. So dear student, in the algorithm of Marshall, I have L value, I have a L, I have a H. L means lowest index of the array, H means highest index of the array. Since our lowest index of the array is 1 and highest index of the array is 6, so L value is 1 and H value is 6. So dear student, that I have written here. L value 1 and H value 6. At first, I have checked whether array contains more than one element or not. At first, I am checking whether array contains more than one value or not. লক্ষ্য করো যদি একটি ভ্যালু হতো, শুধু ধরো 10 আছে, শুধু ধরো 10 আছে, তাহলে বলো দেখি এল এর মান কত হইতো, এস এর মান কত হতো? শুধু 10 যদি হতো তাহলে এল এর মান কত, এস এর মান কত বলো দেখি? স্যার L1 H1 দুইটাই 1 হতো। তাহলে একটা এলিমেন্ট হলে কি তুমি সর্টিং করবা নাকি করবা না? স্যার করব না। করব না, কারণ একটা এলিমেন্ট হলে তো সর্টিং করার কি আছে? একটা এলিমেন্ট আছে তো একটা, তুমি সর্টিং করার কি আছে? সর্টিং করার কিছু নাই, সাজানোর কিছু নাই। Because of that, I have checked whether our array contains more than one element or not. Since our L is 1, H is 6, so our if condition is true. Our if condition is true. Since our L value is 1 and H value is 6, so our if condition is true. Since our if condition is true, so dear student, M equal to L plus H divided by 2. Our L value is 1, H value is 6, so 1 plus 6 divided by 2. 1 plus 6 divided by 2, first line of the if. So the value of M will be 3. Because here floor operation I have written, I have given the floor operation. So after making the floor operation, our M value will be 3. Floor means you have to discard after decimal point. 7 divided by 2, that means 3.5. After 0.5, it should be discarded because I have done the floor operation. I have done the floor operation. So after decimal point, you have to discard. You have to discard, dear student. Because of that, I have written M equal to 3. এখানে যেহেতু আমি ফ্লোর অপারেশন দিছি, সুতরাং দশমিকের পরের অংশ কেটে যাবে। Second line, what is the interpretation of the second line, dear student? M short, A, then L, dear student, here I have L. So value of L was 1. Value of L was 1 and value of M, dear student. What is the value of M? The value of M that you have calculated, that is 3. The value of M that you have calculated, that is 3. Value of M is 3. So if I put the 3 here, because here I have written M, so M short A, value of L is 1, value of M is 3, so A 1 3. That I have written here. Then dear student, M short A M plus 1, dear student, M plus 1, M plus 1, M plus 1. So M plus 1, M value is 3, M value is 3, so 3 plus 1, that means 4. এখানে আমি 4 লিখেছি, লক্ষ্য করো 4 লিখেছি, comma H value is 6, that I have written here. Now dear student, fourth line of the if, merge, I have written merge A L means 1, L value of L is 1. Value of M that I have calculated, that is 3, that I have written here 3, and value of H, that H value is written here. This is the first line of the if, this is the second line of the if, this is the third line of the if, this is the fourth line of the if. So dear student, 1 line, 2 line, 3 line, 4 line. First line, second line, third line, fourth line. আমরা হচ্ছে 4টা লাইনই হচ্ছে এইখানে লিখলাম। তো হচ্ছে যে এইখানে হচ্ছে যে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, এটা হচ্ছে চতুর্থ লাইন। চতুর্থ লাইন যেটা আছে এখানে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, আমরা হচ্ছে যে 4টা লাইনকে লিখলাম এবং 4টা লাইনের মিনিং কি হলো সেটা আমি লিখলাম। এবার আসো যে কিন্তু লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্ট, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর
algorithm. M short. M short, the name of your algorithm is M short. Dear student, M short that I have already, it is visible from the algorithm. Our algorithm name is M short. লক্ষ্য করো তুমি এইখান থেকে M short কে আবার কল করেছো, তুমি এইখান থেকে M short কে কল করেছো। লক্ষ্য করো এই যে if এর দ্বিতীয় লাইন থেকে, if এর দ্বিতীয় লাইন থেকে তুমি M short কে কল করছো। তোমার নিজের অ্যালগরিদমের নাম M short, তুমি if এর ভিতরে বসে M short কে আবার ডেকেছো। তাহলে কি হবে, এই লাইন থেকে লক্ষ্য করো সে ঘুরে আবার এখানে চলে আসবে। অর্থাৎ হলো এই M short কে লক্ষ্য করো, M short কে কল করছো, who is M short? M short is himself or itself. Itself is the M short. So dear students, since M short is itself, তাহলে এইখানে ঘুরে আবার এখানে চলে আসলো। এখান থেকে ঘুরে এখানে চলে আসলো, এটা হচ্ছে যে M short। এখান থেকে ঘুরে এখানে চলে আসলো, এখান থেকে ঘুরে এখানে চলে আসলো। যদি চলে আসে তাহলে কি হবে, এই লাইন মানে কোন লাইন? লক্ষ্য করো M short A L M, এটা মানে if এর সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন মানে এটা, এই সেকেন্ড লাইন মানে এটা। লক্ষ্য করো সেকেন্ড লাইন মানে হচ্ছে এটা, এই লাইন। এই লাইন থেকে যদি ঘুরে আবার চলে আসে, লক্ষ্য করো এই এক কে ধরবে, এই যে এ কে ধরবে এ, প্রথমটাকে ধরবে প্রথমটা, এই যে ওয়ান কে ধরবে এল, এই যে তিন কে ধরবে এইচ। দেখতে পাচ্ছ এল এবং এইচ এর মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে because of recursion. Because of recursion, the value of L and H are changed. Now the new value of L is 1. Now the new value of H is 3. তুমি দেখতে পাচ্ছ L এর মান এখন 1 হয়ে গেছে এবং H এর মান 3 হয়ে গেছে। তারপর L এর মান যদি 1 হয়, H এর মান যদি 3 হয়, again dear student, if condition is again true. If condition is again true, যেহেতু L এর মান হচ্ছে 1, H এর মান 3, যেহেতু L এর মান 1, H এর মান 3, তাহলে if condition is true, so again these 4 line will be executed by the computer. তাহলে এই 4 লাইনের মিনিং কি হবে? Using the new value of L and new value of H. L এর নতুন মান এবং H এর নতুন মান দিয়ে এই যে 4 লাইন, এই 4 লাইনের মিনিং কি হবে? M equal to, এখানে হচ্ছে যে L এর মান 1, H এর মান 3 divided by 2, that is 2. তাহলে M এর মান হচ্ছে আমরা 2 পেয়েছি। তারপর হচ্ছে M short A L M, M short A L M, তাহলে M short লক্ষ্য করো কি হলো, M short A L, L এর মান হচ্ছে তোমার 1, H এর মান এখানে হচ্ছে যে আমরা কত পেলাম লক্ষ্য করো, এখানে হচ্ছে যে 1 পেলাম, আর হচ্ছে M লক্ষ্য করো এখানে আছে M, M এর মান হচ্ছে 2। এই যে M এর মান 2 বসালাম, এটা হলো সেকেন্ড লাইন, if এর সেকেন্ড লাইন। What is the meaning of third line of the if? M short, I have written M short, then A M plus 1, dear student, new value of M is 2, so 2 plus 1, that means 3. Then H, the value of H is 3. The value of H is 3, so it is 3. Then now, dear student, বলো। স্যার আপনি যে ফার্স্টে যে m ইকুয়াল 1/6 বললেন না, হ্যাঁ, ওটা 7/2 হবে না? 7/2 মানে কত? 7/2 মানে কত বলো? মানে 3 পয়েন্ট সামথিং। 3.5 সামথিং কেন? 3.5। হ্যাঁ 3.5। তো ফ্লোর করলে কি হবে? দশমিকের পর অংশ কেটে যাবে। আচ্ছা 3.5 কে ফ্লোর করলে কত হবে? দশমিকের পরে আছে 0.5 কেটে যাবে, তাহলে 3 হবে। আচ্ছা হ্যাঁ, স্যার পরের এম শর্টটাকে করিনি কেন? ওটা করি নাই কারণ পরেরটা, তোমার প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন যে স্যার পরেরটা করেন নাই কেন? কারণ প্রথমটা থেকে সে তো ঘুরবে, ঘুরে আবার চলে আসবে, কারণ প্রথমটা লেখা আছে M short, প্রথমটা লেখা আছে M short। আর তুমি সেকেন্ড লাইন থেকে কাকে কল করছো বলো? সেকেন্ড লাইন থেকে কাকে কল করছো সেটা আগে এম বলো। শর্টকে। M short কে নিজেকে যখন ডাকছে তখন সে এখান থেকে ঘুরে আবার এখানে চলে আসবে। এই সেকেন্ড লাইন থেকে ঘুরে আবার এখানে চলে আসবে, সেকেন্ড লাইন থেকে ঘুরে এখানে চলে আসবে, সেকেন্ড লাইন থেকে ঘুরে আবার এইখানে চলে আসবে, সেকেন্ড লাইন থেকে ঘুরে আবার এইখানে চলে আসবে। তাহলে সেকেন্ড লাইন থেকে ঘুরে যদি আবার এইখানে চলে আসে তাহলে কি হবে? সেকেন্ড লাইন থেকে ঘুরে এইখানে চলে আসে তাহলে কি হবে?
তাহলে হচ্ছে যে সেকেন্ড লাইন থেকে ঘুরে যখন এখানে চলে আসলো, দেখতে পাচ্ছ ঘুরে যখন চলে আসলো, এল এর নতুন মান হয়ে গেছে 1, এস এর নতুন মান 3। আবার ইফ এর ভিতরে 4 লাইনকে আবার পড়বে, যেহেতু এল এর মান হচ্ছে 1, এস এর মান 3, আবার ইফ এর ভিতরে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, এই 4 লাইনকে আবার পড়লো। তার আবার সেকেন্ড লাইনে আসার পরে লক্ষ্য করো, আবার সেকেন্ড লাইনে আসার পরে আবার ঘুরবে, আবার ঘুরে এখানে চলে আসবে। সেকেন্ড লাইনকে পড়ার পরে আবার ঘুরে আসবে। এল এর মান হচ্ছে 1, এস এর মান হচ্ছে 2। এল এর মান হচ্ছে 1, এস এর মান হচ্ছে 2। তাহলে এল এর মান 1, এস এর মান হচ্ছে 2, সেটা হচ্ছে নিল। আবার এল এর মান 1, এস এর মান হচ্ছে 2, সেটা আবার নিল। নেওয়ার পরে লক্ষ্য করে এল এর মান 1, এস এর মান 2, নতুন মান হলো। আবারও ইফ কন্ডিশন সত্য, যেহেতু আবারও ইফ কন্ডিশন সত্য, আবার 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, আবারও 4 লাইন এক্সিকিউট হবে। আমি লিখলাম এম এর মান, লিখলাম এল এর মান 1, এস এর মান 2 দিয়ে এম the value of m I have calculated, and the interpretation of the second line m short a l h, l is 1, h is 1, so that I have calculated here. M short a, m plus 1 h, here since m value is 1, m plus 1 means 2, and h value is 2, so 2 2, and Mars a l m h, that I have written here. এবার লক্ষ্য করো, এটা লেখার পরে কি হলো, আবার সেকেন্ড লাইন থেকে কিন্তু আবার ঘুরবে। সেকেন্ড লাইন থেকে আবার ঘুরবে। সেকেন্ড লাইন মানে হচ্ছে এই লাইন থেকে আবার সে নিজেকে রাখবে। ডাকলে নিউ ভ্যালু অফ এল ইজ 1, নিউ ভ্যালু অফ এইচ ইজ অলসো 1, এল ইজ 1, এইচ ইজ 1, নিউ ভ্যালু অফ এল ইজ 1, নিউ ভ্যালু অফ এইচ ইজ 1, so our if condition is false. Now our if condition is false, dear student. Now our if condition is false. Our L value is 1, H value is 1. So since L value 1, H value is 1, so our if condition is false. So the line under the if it will not be executed. It will not be executed. The line under the if condition, it will not be executed. এটা execute হবে না। তাহলে এল থেকে এল যদি হয়, এখানে হচ্ছে যদি হয় এল এর মান 1, এস এর মান 1, 1 থেকে 1 এই অংশের মধ্যে ডাটা আছে কত দেখো, 1 থেকে 1, এল এর মান 1, এস এর মান 1, 1 থেকে 1 এই অংশে ডাটা আছে কত বলো, কত আছে বলো, 10। 1 থেকে 10 1 ইন্ডেক্সে আছে ডাটা আছে 10, that I have written here, that I have written here, dear student. Since the execution of second line is completed, so third line now computer will execute the third line. Computer এবার তৃতীয় লাইনকে পড়বে, কারণ প্রথম লাইনে এক্সিকিউশন শেষ। এবার দ্বিতীয় লাইনে লক্ষ্য করো, দ্বিতীয় লাইনে from second line, from third line of the if, again you have called the m short. In the third line, just look at the third line. Just look at the third line, dear student. Just look at the third line. From the third line, again the algorithm calls itself. So new value of L is 2, new value of H is 2. So from 2 to 2, from 2 to 2, dear student, which element occurs? 8 is occurred. H is occurred. So dear student, I have written 8 here. So I have written 8 here, 8 here. So I have written 8 here. 2 to 2, L value is 2, H value is 2. So 2 to 2, it is 8. So I have written 8 here. So first m short value is 10, second m short value is 8. Now dear student, our fourth line of the if. Fourth line is the merge. It is not merge short, it is merge. So the function of merge is to combine the two lists in sorted order. Here in the left side we have 10, in the right side we have 8. So if I combine 10 and 8 in sorted order, it will be 8 and 10. It will be 8 and 10, dear student. So after merging the 10 and 8, it will be 8 and 10. So I have got 8 and 10. So dear student, after receiving 8 and 10, since A is called by reference in the programming language SPL, you know that from the SPL, you know that
you know that array passing is the call by reference. So since call by reference, so 8 and 10, dear student, this 8 and 10 will be returned to the previous stage. 8 and 10, dear student, 8 and 10, here I have got 8 and 10. This 8 and 10 will be returned to the previous stage here. Here I have written 8 and 10, there that I have got from the bottom. That I have got from the bottom, 8 and 10, that I have got from the bottom, 8 and 10, that I have written here. Now, dear student, M short. কথা বলবা না এই স্টুডেন্টরা, পড়ানো কি তুমি এত সোজা মনে করতেছো যে স্যার পড়াচ্ছে, স্যার খুব মজা লাগতেছে আর কি, নাকি? যে হচ্ছে যে তুমি কথা শুনবা তো ভালো করে, কথা শুনবা, কথা ভালো করে শোনো। যে হচ্ছে যে এইখানে লক্ষ্য করো যে এল এর মান হচ্ছে 3, এইচ এর মান হচ্ছে 3। এবার হচ্ছে যে লক্ষ্য করো প্রিভিয়াস স্টেজের থার্ড লাইনকে সে কল করবে। প্রিভিয়াস স্টেজের হচ্ছে থার্ড লাইনকে সে এখানে ইয়ে করবে, প্রিভিয়াস স্টেজের থার্ড লাইন, এই লাইনকে আবার এক্সিকিউট করবে। প্রিভিয়াস স্টেজের থার্ড লাইন, লক্ষ্য করো প্রিভিয়াস স্টেজের থার্ড লাইন দেয়ার ইজ এ এম শর্ট, সো এম শর্ট কলস ইটসেলফ, এম শর্ট কলস ইটসেলফ, সো নিউ ভ্যালু অফ L is 3, new value of H is 3. Since new value of L is 3, new value of H is 3. লক্ষ্য করো যে এবার লক্ষ্য করো 3 থেকে 3 এই অংশের মধ্যে ডাটা কত আছে দেখো। 3 থেকে 3 বলো, 3 থেকে 3 এই অংশের মধ্যে ডাটা আছে কত? 15। 3 থেকে 3 এ আছে 15, so I have written 15 here. তাহলে বাম সাইডে আছে 10 8, ডান সাইডে আছে 15. The function of merge is to combine the two lists in sorted order. To combine the two lists in sorted order, in the left side I have 8 10, in the right side I have 15, so 8 10 and 15. 8 10 and 15 that I have written here. 8 10 and 15 that I have written here. So 8 10 and 15, the function of the merge, again I am telling, the function of the merge is to combine two sorted lists in sorted order. দেখতে পাচ্ছ ছিল 8 আর 10, আর ডান পাশে ছিল 15। 8 আর 10 15 কে যদি আমি সর্টেড অর্ডারে মার্জ করি, ইট উইল বি 8 10 15। তাহলে 8 10 15 লক্ষ্য করো, যেহেতু এটা অ্যারে হচ্ছে অটোমেটিক কল বাই রেফারেন্স, তাহলে হচ্ছে যে 8 10 এবং 15 এটা চলে যাবে হচ্ছে আগের স্টেপে। লক্ষ্য করো তাহলে এম শর্ট এটাতে আমি 8 10 15 পেয়ে গেছি, 8 10 15 কিন্তু পেয়ে গেছি। এবার লক্ষ্য করো এম শর্ট ডান পাশে, লক্ষ্য করো আরেকটা এম শর্ট আছে। একজন কিন্তু আমাকে প্রশ্ন অলরেডি জিজ্ঞাসা করছে, স্যার আপনি ডান পাশেটা করেন না কেন? যে এখানে হচ্ছে যে এই যে এটা কিন্তু তোমাকে করতে হবে, আমি কিন্তু করি নাই। আমি করি নাই কারণ আমার জায়গা নাই। আমি করি নাই কেন? আমার জায়গা নাই। এখানে লক্ষ্য করো আমি একটা গোল্লা দিয়ে দিয়েছি, এখানে আমি একটা গোল্লা দিয়ে দিয়েছি, লক্ষ্য করো একটা গোল দিয়ে দিয়েছি এখানে, দেখতে পাচ্ছ। I have drawn a ellipse. I have drawn a ellipse here. I did not do the details like this. I did not do the details like this. এটার মতো করে আমি ডিটেইলস করি নাই। বাম পাশেরটার মতো তুমি কিন্তু ডান পাশেরটা ডিটেইলস করবা। ডান পাশেরটা ডিটেইলস তোমাকে করতে হবে। ঠিক এরকম করে আমি যেরকম করে করছি এরকম করবা। কখন তুমি করবা না, কখন গিয়ে স্টপ হয়ে যাবা? যখন দেখবা এল এর মান আর এইচ এর মান এক হয়ে যাবে, এক এরকম হয়ে যাবে। যখন দেখতে পাচ্ছ এখানে এল এর মান 1, এইচ এর মান 1, এই জন্য আমি কিন্তু স্টপ হয়ে গেছি। এখানে এল এর মান 1, এইচ এর মান 1, এই জন্য আমি স্টপ হয়ে গেছি। এই জন্য হচ্ছে লক্ষ্য করো যখনই এল এর মান আর এইচ এর মান 1 হয়ে যাবে তখন হচ্ছে স্টপ হয়ে যাবে। তারপর লক্ষ্য করো এইভাবে আমি হচ্ছে যে বাম পাশের অ্যানসারটা পেয়ে গেছি। ডান পাশেরটা বলছি তোমাকে করতে, আমি কিন্তু গোল দিয়ে দিছি। তুমি কিন্তু এরকম করে, আমি যেরকম করে করছি বাম পাশের সাইডেরটা, ডান সাইডেরটা এরকম করে তুমি করবা। করলে তুমি পাবা 7 9 11। লক্ষ্য করো বাম সাইডেরটা হচ্ছে সাজানো, 8 10 15 যেমন সাজানো, 7 9 11 কিন্তু সাজানো। তাহলে তোমার মার্জের কাজ কি বলো? মার্জের কাজ হচ্ছে দুইটা সাজানো জিনিস থেকে আরেকটা সাজানো জিনিস বানানো। বাম পাশের সাজানোটা আছে 8 10 15, ডান পাশের সাজানোটা আছে 7 9 11। তাহলে বাম পাশের সাজানো এবং ডান পাশের সাজানো, বাম পাশের সাজানো এবং ডান পাশের সাজানো দুইটাকে যদি আমরা কম্বাইন করি, ইট উইল বি 7 8 9 10 11 15। দেখতে পাচ্ছ মার্জ দুইটা সাজানো থেকে আরেকটা সাজানো বানিয়ে দিয়েছে। তারপরে লক্ষ্য করে এটাকে পাঠিয়ে দিবে হচ্ছে আগের লাইনে। তাহলে আমরা কত পেলাম? মার্জ শর্ট করে কি পেলাম? 7 8 9 10 11 15।
ডাটা সবগুলো ডাটা সাজানো হয়ে গেছে, সবগুলো ডাটা দেখো সাজানো হয়ে গেছে, সবগুলো ডাটা সাজানো হয়ে গেছে। তো দিস ইজ দ্য মার্জ শট। সবাই বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? না বুঝলে আমাকে বলো যে স্যার বুঝি নাই। তাকে কথা বলবো না, আমার সাথে রাগ করছো কি? না স্যার বুঝছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছো। তাহলে মার্জ শটের কাজ হচ্ছে একটু, মার্জ শট কাজ করে ডিভাইড এন্ড কনকার পদ্ধতিতে। ডিভাইড এন্ড কনকার বুঝো? যে বলছে প্রথমে টুকরা করবা, এখানে আছে 6টা ডাটা, প্রথমে বলছে 2 টুকরা করবা, তারপরে বলছে 2 টুকরারে বানাবা 4 টুকরা, তারপরে 4 টুকরারে বানাবা 6 টুকরা। এই যে কারণ টুকরা বানাতে বলছে কেন? কারণ প্রথমে টুকরা, লক্ষ্য করো একটা সংখ্যাকে সর্টিং করা সোজা, কিন্তু তোমাকে যদি আমি বলি 6টা সংখ্যাকে সর্টিং করো, সেটা কিন্তু সোজা না। সেজন্য সে প্রথমে করে কি, একটা বড় প্রবলেমকে টুকরা টুকরা করে ছোট প্রবলেম বানায়, ছোট প্রবলেম গুলো সলিউশন আগে বের করে, ছোট প্রবলেম গুলো সলিউশন আগে বের করে, বের করে ছোট সলিউশন গুলাকে জোড়া লাগিয়ে 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 বড়টা সলিউশন বানায়। বিকজ অফ দ্যাট ইট ইজ কল্ড ডিভাইড এন্ড কনকার। ডিভাইড মানে হচ্ছে প্রথমে বড় প্রবলেমকে টুকরা টুকরা করে, টুকরা টুকরা করে ছোট প্রবলেম বানায়, তারপর ছোট টুকরা গুলাকে সমাধান করে, ছোট টুকরা গুলার সমাধানকে জোড়া লাগিয়ে আস্তে আস্তে বড়টার সমাধান বের করে। এটাই হচ্ছে ডিভাইড এন্ড কনকারের মূল থিম। তোমরা বুঝতে পেরেছো মার্জ শট কোন পদ্ধতিতে কাজ করে? মার্জ শট কোন পদ্ধতিতে কাজ করে এটা বুঝতে পেরেছো? জি মার্জ স্যার। শট কোন Yes, sir. পদ্ধতি, কোন পদ্ধতির নাম কি বলছি বলো? স্যার ডিভাইড এন্ড কনকার। ডিভাইড এন্ড কনকার। ডিভাইড এন্ড কনকার মানে হচ্ছে, ডিভাইড এন্ড কনকারের মূল নীতি হচ্ছে বড় একটা প্রবলেমকে টুকরা টুকরা করে করে ছোট ছোট টুকরা বানাবা, ছোট টুকরার সমাধান আগে বের করবা, কারণ ছোট টুকরার সমাধান, ছোট কাজের পর সমাধান বের করা সোজা, ছোট টুকরার সমাধান বের করবা, ছোট টুকরার সমাধান গুলাকে জোড়া লাগিয়ে লাগিয়ে বড় টুকরার সমাধান বের করবা। লক্ষ্য করো তুমি প্রথমবার কাকে জোড়া লাগাইছিলা? 10 আর 8, কারণ 10 আর 8 জোড়া লাগাইছো, লাগাই বানাইছো 8 10, সেটারে আগের লাইনে পাঠাই দিছ। তারপর 8 10 আর 15 জোড়া লাগিয়ে বানাইছো 8 10 15, সেটাকে আবার আগের লাইনে পাঠাই দিছ। একইভাবে এখানে হচ্ছে যে তুমি 9 7 11 ছিল, ওটাকে জোড়া মানে পুরোটা যদি আমি করি নাই, এই অংশ তুমি করবা, এটা করিয়ে 7 9 11 বানাইছো। আবার বাম পাশেরটা ডান পাশেরটাকে জোড়া লাগিয়ে বড় টুকরাটা সমাধান বের করছো, এবং বড় টুকরাটার সমাধান উপর লাইনে পাঠিয়ে দিছো। তাহলে তুমি কিন্তু আস্তে আস্তে প্রথমে ছোট টুকরাগুলোর সমাধান বের করছো, 10 আর 8 এর জোড়া লাগাইছো, সেটারে উপর লাইনে পাঠাই দিছো, তারপর 10 8 15 কে জোড়া লাগাইছো, 8 10 15 বানাইছো, সেটাকে আগে লাইনে পাঠাই দিছো। একইভাবে হচ্ছে এখানে 7 9 11 সেটা করবা। তাহলে হচ্ছে যে বাম পাশেরটা ডান পাশেরটা জোড়া লাগিয়ে হচ্ছে এটা বানাইছো। তার মানে যে আগে টুকরা করে করে ছোট বানিয়েছো, প্রথমে টুকরা করছো, ডিভাইড, ডিভাইড দেন কনকার। কনকার শব্দের বাংলা অর্থ হচ্ছে জয় করা। ইউ হ্যাভ টু কনকার, ইউ হ্যাভ টু মার্জ। এখন তুমি বলতে পারো যে স্যার যে আপনি যে এটা বুঝাইলেন, কিন্তু মার্জ কিভাবে করে সেটা তো আমি বুঝলাম না। আপনি তো বুঝাইছেন শর্টটা বুঝাইছেন, এবং আপনি মুখে বলছেন যে মার্জের কাজ কি। মার্জের কাজ কি বলো দেখি, মার্জের কাজ কি এখানে বলো দেখি, মার্জের কাজ কি করা বলো দেখি? স্যার অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। সাজানো, সাজানো থেকে সাজানো। অর্থাৎ হলো বাম সাইডটা লক্ষ্য করো 8 10 15, বাম সাইডটা অ্যাসেন্ডিং হবে, বাম সাইডের ডাটা, all the data in the left side are in ascending order, all the data in the right side are in ascending order, because here 8 10 15 ascending order, 7 9 11 this is also in ascending order. From this to ascending order list you have to make another ascending order list. তুমি দুইটা ascending order list থেকে আরেকটা ascending order list বানাইছো। That is the function of Mars. That is the function of Mars. দুইটা সাজানো লিস্ট থেকে আরেকটা সাজানো লিস্ট বানানো। এখন কথা হচ্ছে তাহলে মার্জের কাজ অনেক বেশি, কারণ মার্জ হলো দুইটা সাজানো লিস্ট থেকে আরেকটা সাজানো লিস্ট বানাবে। দেখো এখন আমি দেখাচ্ছি যে তোমার মার্জ কিভাবে কাজ করে। লক্ষ্য করো মার্জের অ্যালগরিদমটা আমি এখানে লিখছি, লক্ষ্য করো এখানে আমি মার্জের অ্যালগরিদমটা লিখছি, লক্ষ্য করো here I have written the algorithm for merge. এই যে মার্জ প্রসিডিউর, মার্জ ALMH, this is the starting of merge, this is the end of merge, this is the end of merge, dear student. Now how merge algorithm works?
হাউ মার্জ অ্যালগরিদম ওয়ার্কস ইউ হ্যাভ টু নো। তোমাকে জানতে হবে এখন মার্জ অ্যালগরিদম কিভাবে কাজ করে। লক্ষ্য করো এখন মার্জ অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা আগে দেখাই। লক্ষ্য করো 1 2 3 4 5 6। লক্ষ্য করো তোমাকে একটু আগে আমি বলছি আমি এই শুধু এই অংশটুকুর মার্জটা দেখাই, এই অংশটুকুর মার্জটা দেখাই, যে এই অংশটুকুর মার্জটা তোমার দেখানোর চেষ্টা করতেছি। বাম সাইডে কত আছে বলো দেখি, বাম সাইডে কত আছে? 8 10 15। এই লক্ষ্য করো আমি বড় দাগ দেওয়ার আগে বাম সাইডে লিখছি 8 10 15। বাম সাইডে আছে 8 10 15, বাম সাইডে এটা লিখছি 8 10 15। ডান সাইডে আছে 7 9 11 7 9 11, দ্যাট আই হ্যাভ রিটেন হিয়ার। লেফট সাইড এই যে এটা 8 10 15 সেটাকে আমি লিখছি, ডান সাইডে আছে 7 9 11 সেটাকেও আমি লিখছি। নাও I will show you what is the functionality of merge. What is the functionality of merge that I have written here. So dear student here 8 10 15 7 9 11 এটা আমি এখানে লিখছি। লিখার পরে হচ্ছে যে এবার দেখো মার্জ কিভাবে কাজ করে। প্রথমে তোমাকে আই একটা নিতে হবে, আই একটা নিতে হবে। আই এর মান শুরু হবে 1 থেকে, আই এর মান শুরু হবে 1 থেকে, 1 থেকে মানে হচ্ছে এল থেকে, 1 মানে হচ্ছে এল, লোয়েস্ট ইন্ডেক্স অফ দ্য অ্যারে, দ্যাট ইজ এল। সো আই উইল স্টার্ট ফ্রম এল। সো আই হ্যাভ রিটেন হিয়ার আই ইকুয়াল টু এল। I will start from L, dear student. So I have written I equal to L. J will start from 4. 4 means after M. M মানে হচ্ছে middle. M মানে হচ্ছে middle. Middle টার পর থেকে। Middle যেহেতু M হচ্ছে middle, তাহলে middle টার পর মানে হচ্ছে 4 থেকে শুরু হবে। Because of that, I have written J equal to M plus 1. J equal to M plus 1, dear student. I have written J equal to M plus 1. Because our J start from 4. Our M value is 3, dear student. Our M value is 3. So our J value will start from 4. Now, dear student, another array I have taken, another temporary array, that is B. B is the temporary array that I have taken. So B, এইখানে লক্ষ্য করো আমি লিখছি K। তাহলে K শুরু হবে কোথায় থেকে? K শুরু হবে হচ্ছে 1 থেকে, 1 মানে হচ্ছে L থেকে। তাহলে I শুরু হবে L থেকে, K শুরু হবে L থেকে, কিন্তু J শুরু হবে M এর পরেরটা থেকে। M এর মান যদি যা আছে তার পরেরটা থেকে, তার মানে হচ্ছে 4 থেকে। So because of that I have written J equal to M plus 1. এখন কথা হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে আমরা I কে আগাবো আর J কেও আগাবো। I কে আগাবো কোন পর্যন্ত? I কে আগাবো M পর্যন্ত, আর J কে আগাবো হচ্ছে H পর্যন্ত। আমি আবার বলছি I কে আগাবো M পর্যন্ত, কারণ I কিন্তু শুরুতে হচ্ছে 1, I শুরুতে হচ্ছে 1, I কে আমরা আগাবো সামনের দিকে আগাবো, J কেও সামনের দিকে আগাবো, J কে আগাবো H পর্যন্ত। তাহলে I কে আগাবো M পর্যন্ত, J কে আগাবো H পর্যন্ত, I কে আগাবো M পর্যন্ত এবং J কে আগাবো H পর্যন্ত, J কে আগাবো H পর্যন্ত। এবার লক্ষ্য করো তুমি কিভাবে আগাবা সেটা লক্ষ্য করো। লক্ষ্য করো আগানোর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তুমি AI লক্ষ্য করে এই যে ইফ কন্ডিশনে দিয়ে তাকাও, AI এর সাথে AJ কে তুলনা করবা। AI ঘরে আছে তোমার 8, AI ঘরে 8 7, AJ ঘরে আছে 7। AI ঘরে আছে 8, AJ ঘরে আছে 7। কোনটা ছোট বলো? AI ঘরেরটা ছোট নাকি AJ ঘরেরটা ছোট? যে ঘরেরটা। জেডটা ছোট। জেডটা ছোট। যেহেতু AJ ঘরেরটা ছোট, AJ ঘরেরটাকে তুমি বিতে রাখবা। AJ আবার বলছি, যেহেতু AI ঘরে আছে 8, AJ ঘরে আছে 7, তাহলে হচ্ছে AJ ঘরেরটা ছোট, তাহলে AJ ঘরেরটাকে রাখবা বি আরতে রাখলাম। এবং যেটাকে তুমি বি আরতে রাখছো সেটার ইন্ডেক্স নাম্বারকে 1 বাড়াবা এবং কে এর ইন্ডেক্স নাম্বারকে 1 বাড়াবা। যেহেতু আমি AJ ঘরে আছে 7, AJ ঘরেরটা যেহেতু বিতে রাখছি, তাহলে J এর মান 1 বেড়ে যাবে, J এর মান 1 বেড়ে যাবে এবং হচ্ছে কে এর মানও 1 বেড়ে যাবে। J এর মান 1 বাড়বে, কে এর মান 1 বাড়বে, কিন্তু I এর মান বাড়বে না, কারণ তুমি রাখছো AJ ঘরেরটা, AJ ঘরে 7 ছিল, 7 কে যেহেতু তুমি দিতে রাখছো, তাহলে J এর মান 1 বাড়বে। তাহলে J এর মান চলে গেছে পরেরটা, J এর মান 5 হয়ে গেছে। J এর মান 5 হওয়ার পরে আবার দেখো তোমার AI ঘরে আছে 8,
AI ঘরে আছে 8, AJ ঘরে আছে হচ্ছে 9। তাহলে কোনটা ছোট বলো? AI ঘরে আছে 8, AJ ঘরে আছে 9। আই এরটা ছোট। I এরটা ছোট, তাহলে I এরটাকে রাখবা B তে। তাহলে হচ্ছে এবার কে বাড়বে বলো? I এর মান বাড়বে। যেহেতু AI এরটা তুমি B তে রাখছো, তাহলে I এর মান 1 বাড়বে এবং হচ্ছে K এর মানও 1 বাড়বে, বাড়লো। আবার AI ঘরে আছে 10 আর হচ্ছে যে AJ ঘরে আছে 9। বলো তাহলে কোনটা এখানে হচ্ছে যে কোনটা ছোট বলো? AI ঘরে আছে যে 10, ছোট। যে ছোট। তাহলে যে ঘরেরটা ছোট, তাহলে যে কে হচ্ছে B তে রাখবো, রাখলাম। রাখার পরে হচ্ছে যে এর মান 1 বাড়িয়ে দিব, কে এর মান 1 বাড়িয়ে দিব। AI ঘরে আছে 10, AJ ঘরে আছে 11। ছোট কোনটা বলো? AI ঘরে আছে 10, AJ আই ঘরে ছোট। I ছোট, তাহলে AI ঘরেরটাকে B তে রাখলাম। যেহেতু I তম ঘরেরটাকে B তে রাখলাম, I এর মান 1 বেড়ে যাবে। AI ঘরে আছে হচ্ছে 15, AJ ঘরে আছে 11। ছোট কোনটা বলো? যে AJ ঘরে, তাহলে যে এর মান হচ্ছে 1 বাড়াইলাম এবং AJ ঘরেরটাকে হচ্ছে এখানে রাখলাম, 11 তে রাখলাম। তাহলে লক্ষ্য করো যে এর মান হচ্ছে সামনে বেড়ে গেল, যে এর মান হচ্ছে সামনে এগিয়ে গেল, যে এর মান হচ্ছে এখানে সরে গেছে। যে এর মান দেখতে পাচ্ছ, যে এর মান কিন্তু ক্রস করে গেছে, কাকে? এইচ কে ক্রস করে গেছে। লক্ষ্য করো যে এর মান যদি এইচ কে ক্রস করে যায়, তাহলে কি হোয়াইল লুপ আর ঘুরতে পারবে নাকি পারবে না? বলছি যে এর মান এইচ পর্যন্ত যেতে পারবে, যে এর মান কিন্তু ক্রস করে কিন্তু এইচ কে চলে গেছে। চলে গেছে নাকি চলে পারবে যাবে? না। হ্যাঁ, তাহলে কিন্তু তোমার আর হোয়াইল লুপ ঘুরবে না, কারণ তুমি বলছো আই এর মান ম্যাক্সিমাম এম পর্যন্ত যেতে পারবে, জে এর মান ম্যাক্সিমাম এস পর্যন্ত যেতে পারবে। এখানে মাঝখান দিয়ে এন্ড কন্ডিশন লেখা আছে। যেহেতু এন্ড কন্ডিশন দেওয়া আছে, তাহলে হচ্ছে কিন্তু একটা ফলস হলে কিন্তু পুরো কন্ডিশন ফলস। যেহেতু জে এর মান এস কে ক্রস করে চলে গেছে, জে এর মান যেহেতু এইচ কে ক্রস করে চলে গেছে, সেকেন্ড কন্ডিশন ফলস। Since our second condition is false, while loop will not be executed. While loop আর ঘুরতে পারবে না। while loop আর ঘুরতে পারবে না। লক্ষ্য করো এই অংশের মধ্যে কি কাজ হয় সেটা আমি তোমাকে অলরেডি বলে দিচ্ছি। লক্ষ্য করো এখানে হচ্ছে যে এই যে ছোট হইলে কি হবে এবং সেটা বলছি, এই যে বড় হইলে কি হবে সেটা বলেছি এলস এর মধ্যে। এখন কথা হচ্ছে যে লুপ যদি আর না ঘুরতে পারে, আমি কি লিখছি লক্ষ্য করো, বলছি হিয়ার জে ইজ গ্রেটার দ্যান এইচ while loop condition false। যেহেতু জে এর মান এইচ এর মানের চেয়ে বড় হয়ে গেছে, তাহলে আর হোয়াইল লুপ ঘুরতে পারবে না। হোয়াইল লুপ যদি ঘুরতে না পারে, তাহলে হোয়াইল লুপ থেকে বেরিয়ে এখানে চলে আসলো করো, ইফ আই ইজ গ্রেটার দ্যান এম। এই কন্ডিশন সত্য কিনা বলছি, এই কন্ডিশন চেক করো। তোমার আই এর মান হচ্ছে 3, আই এর মান হচ্ছে 3। লক্ষ্য করো তোমার এম এর মানও হচ্ছে 3, আই এর মান 3, এম এর মানও 3, তাহলে আমাদের ইফ কন্ডিশন হচ্ছে মিথ্যা। ইফ কন্ডিশন যদি মিথ্যা হয়, লক্ষ্য করো আমি লিখছি ইফ আই ইজ গ্রেটার দ্যান এম, কন্ডিশন ফলস। এই কন্ডিশনও ফলস। ইফ কন্ডিশন ফলস, ইফ কন্ডিশন ফলস হলে কি হবে বলছি, তাহলে সে যাবে এলস এ। যেহেতু ইফ কন্ডিশন ফলস হয়ে গেছে, লক্ষ্য করো ইফ আই ইজ গ্রেটার দ্যান এম, দিস কন্ডিশন ইজ ফলস, সো এলস উইল বি এক্সিকিউটেড। তাহলে এলস এ সে এক্সিকিউট করবে। এলস যদি এক্সিকিউট করে, লক্ষ্য করো তাহলে কি হবে, কেন আমাদের ইফ এলসটা লাগবে সেটা বলি। লক্ষ্য করো, লক্ষ্য করো তুমি কিন্তু এখনো 15 কে রাখতে পারো নাই। 15 কে না রাখার আগেই তোমার লক্ষ্য করো হোয়াইল লুপের কন্ডিশন ফলস হয়ে গেছে। তুমি কিন্তু 15 কে রাখতে পারো না। ডিয়ার স্টুডেন্ট, হিয়ার লাস্ট সেল ইজ এমটি, লাস্ট সেল ইজ এমটি, বাট ইউ রিমেইনিং ডাটা ইজ 15, already 15 available, but you did not write it in the B, you did not write it in the B. Dear student, your last cell of the B is empty, last cell of the B is empty. Dear student, last cell of the B is empty, last cell of the B is empty. তাহলে লাস্ট সেল কিন্তু এমটি আছে। তাহলে লক্ষ্য করো এই ঘরের মধ্যে 15 বসার কথা, তাহলে 15 কে তুমি কিভাবে বসাবা? লক্ষ্য করো এইখানে হচ্ছে যখন তোমার ইফ কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে, তখন এলস এ যাবে, এলস এ গিয়ে আই থেকে এম পর্যন্ত, এলস এ বলছি কোন থেকে কোন পর্যন্ত বলো, আই থেকে এম পর্যন্ত। আই এর মান 3, আই এর মান 3, এম এর মানও 3, 3 থেকে 3 পর্যন্ত এই ডাটাগুলোকে বলছি হচ্ছে বি তে বসাই দিতে। 3 থেকে 3 পর্যন্ত কত আছে বলো দেখি, 3 থেকে 3 পর্যন্ত কত আছে? 3 থেকে 3 কত আছে? 3 থেকে 3 পর্যন্ত কত আছে বলো? 3 থেকে 15, 15 কে বলছি বলছি যে এ থেকে বি তে বসা দিতে। কাকে? পি, পি লিখছি, পির মান বলছি আই থেকে এম পর্যন্ত। আই এর মান 3, এম এর মান 3, তাহলে 3 থেকে 3 পর্যন্ত এই ডাটাগুলোকে
বলছি এ অ্যারে থেকে বি অ্যারেতে বসা দিতে। তাহলে 3 থেকে 3 পর্যন্ত যে ডাটাগুলো আছে কত আছে 15 আছে, 15কে বলছি আমাদের বসা দিতে। কোথায় বসাতে বলছি যে এ অ্যারে থেকে বি অ্যারেতে বসা দিতে। তাহলে 3 থেকে 3 পর্যন্ত যদি আছে 15, 15কে এ অ্যারে থেকে বি অ্যারেতে বসায়, তাহলে বি অ্যারের মান এটা হয়ে গেছে 7, 8, 9, 10, 11, 15 হয়ে গেছে। Now dear student, remember that your original array was A, but you have sorted the array B. তোমার অরিজিনাল অ্যারেটা ছিল A, তুমি সর্টিং করছো B কে। তোমাকে কিন্তু B কে সর্টিং করতে বলে নাই, তোমাকে বলছে A কে সর্টিং করতে। সেজন্য আমি কি করলাম, B অ্যারে সব ডাটাগুলোকে A অ্যারেতে কপি করে দিচ্ছি। এটা লজিক লিখছি এইখানে একদম লাস্ট ফর লুপটা লিখে দিচ্ছি। লাস্ট ফর লুপ, দেখো লাস্ট ফর লুপ, what is the functionality of last for loop? Using last for loop I have copied from the B array to A array. B array সব ডাটাগুলোকে আমি A array তে কপি করেছি। B array সব ডাটাগুলোকে A array তে কপি করেছি using last loop. Using last loop from L to H, lowest index to highest index, all the data I have copied from B array to A array. B array থেকে A array তে সব ডাটাগুলোকে কপি করেছি। Now my array A is sorted. তাহলে আমার অ্যারে এটা সর্টেড হয়ে গেল। লক্ষ্য করো এ অ্যারে কে আমি সর্টিং করে ফেলছি। তো তোমার উদ্দেশ্য তো তাই ছিল, মার্জের কাজ ছিল বাম সাইডের অ্যারে, বাম সাইডের পার্ট এবং ডান সাইডের পার্টকে জোড়া লাগিয়ে একটা সর্টেড লিস্ট বানানো, 7, 8, 9, 10, 11, 15 বানানো। লক্ষ্য করো তোমার 7, 8, 9, 10, 11, 15 হয়ে গেছে। সবাই বুঝছো না বুঝো নাই? এইভাবে হচ্ছে যে মার্জের অংশটুকু কাজ করবে। এখানে আমি বুঝিয়েছি হাউ মার্জ ওয়ার্ক, আমি এখানে লিখেছি মার্জ কিভাবে কাজ করে। মার্জ কিভাবে কাজ করে সেটা এই অংশের মধ্যে লিখে। সংক্ষেপে তোমাদের সময় শেষ, আমি সংক্ষেপে টাইম কমপ্লিটটা বলে ফেলি, তাহলে আমার শেষ হয়ে যাবে। জাস্ট একটু বললেই তোমরা বুঝে ফেলবা। এবার আসো যে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস অফ মার্জ সর্ট। Time complexity analysis of merge sort. Time complexity analysis of merge sort. এই টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা আমি দেখাবো। তোমরা কিন্তু বলতে পারো যে স্যার বইতে তো আপনার মতো করে এরকম লেখা নাই, কিন্তু আপনি এগুলো এইভাবে লিখছেন কিভাবে? এগুলো আমি চিন্তা করে করে যাতে তোমাদেরকে বুঝাতে পারি সেজন্যই লিখছি। বইতে কিন্তু এত ডিটেইলস কোথাও লেখা নাই। বইতে 1-2 লাইন লিখে দিয়ে ওই তোমাদেরকে বলছিলাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন আমিন, মাঝখানের অংশটা নাই আর কি। বুঝছো কি বলছি? বই কিন্তু প্রথম দিকে 1-2 লাইন লিখছে আর লাস্টের দিকে 1-2 লাইন লিখছে, লিখে বলছে এটাই হবে। উদাহরণ হচ্ছে কিন্তু তুমি বইয়ের সাথে আমার লেকচারকে তুলনা করলে লাভ হবে না, কারণ বইতে কিন্তু আমার মতো এত ডিটেইলস লিখে নাই, আমি কিন্তু ডিটেইলস লিখছি, বই কিন্তু সংক্ষেপে লিখছে। এবার লক্ষ্য করো মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস তুমি কিভাবে করবা, আমি খুবই সংক্ষেপে বলতেছি। লক্ষ্য করো এইখানে হচ্ছে মার্জ সর্ট, এল থেকে এইচ পর্যন্ত আছে এন সংখ্যক ডাটা। এই জাস্ট আগের অ্যালগরিদমটাকে আমি লিখছি। লক্ষ্য করো এখানে আগের অ্যালগরিদমটা, একটু আগে তোমাকে আমি এই যে অ্যালগরিদমটা এখানে লক্ষ্য করো, এই যে একটু আগে যে অ্যালগরিদমটা আছে সেই অ্যালগরিদমটাকে আমি এইখানে সংক্ষেপে লিখছি কিভাবে? লক্ষ্য করো যে এল থেকে এইচ পর্যন্ত ডাটা আছে হচ্ছে এন সংখ্যক ডাটা আছে। বিকজ অফ দ্যাট the required time for merge sort that I have written tn, এখানে l থেকে h পর্যন্ত এই অংশের মধ্যে how many data available, l থেকে h পর্যন্ত এই অংশে ডাটা আছে n সংখ্যক। because of that the required time for sorting l to h data required time is tn. কেন এল থেকে এইচ পর্যন্ত, এল হচ্ছে লোয়েস্ট ইন্ডেক্স, এন হচ্ছে হাইয়েস্ট ইন্ডেক্স। এই যে লোয়েস্ট ইন্ডেক্স থেকে হাইয়েস্ট ইন্ডেক্স ডাটা আছে এন সংখ্যক, তাহলে এন সংখ্যককে ডাটাকে সর্টিং করতে মাই রিকোয়ার্ড টাইম ইজ টিএন, দ্যাট আই হ্যাভ রিটেন হিয়ার। এটা লেখার পরে লক্ষ্য করো এইখানে আসো, তাহলে বলো এম শর্ট, আমি এই লাইনে পরে আসি। এম শর্ট এল থেকে এম পর্যন্ত, এম মানে হচ্ছে মিডল, বলো এম থেকে এল থেকে এম পর্যন্ত কত সময় লাগবে? এটা এই এম শর্টের হাফ টাইম লাগবে। হাফ টাইম লাগবে,
কারণ এম শর্টের এল থেকে এস পর্যন্ত ডাটা যদি হয় tn, তাহলে এল থেকে এম পর্যন্ত, এটা তো এম শর্ট, এখানে তো এম শর্ট, তাহলে এটা লাগবে tn/2, tn/2 টাইম লাগবে। একইভাবে লক্ষ্য করো এম শর্ট m+1 থেকে এইচ, বাকি অর্ধেক, এটা হলো আগের অর্ধেক, এটা হচ্ছে পরের অর্ধেক, পরের অর্ধেকে তাহলে কত সময় লাগবে বলো? tn/2, হাফ লাগবে tn/2। তাহলে হচ্ছে যে এল থেকে এইচ পর্যন্ত যদি tn লাগে, তাহলে এল থেকে এম পর্যন্ত লাগবে tn/2, m+1 থেকে এইচ পর্যন্ত লাগবে n/2, কারণ এটাও এম শর্ট, এটাও এম শর্ট, এটাও এম শর্ট। তাহলে উপরে এম শর্ট যদি এল থেকে এইচ পর্যন্ত tn লাগে, তাই এল থেকে এম পর্যন্ত লাগবে tn/2, m+1 থেকে এইচ পর্যন্ত লাগবে tn/2। এখন কথা হচ্ছে যে এইখানে আসো, আরো দুইটা জিনিস আছে, m = l+h/2, এটা করতে কেমন সময় লাগবে সেটা required time is d. Here I have taken required time is d. For this line m = l+h/2, required time is d. For dividing l+h to required time is d. এবার মার্জের কত সময় লাগবে? তুমি বলতে পারো যে মার্জের স্যার আপনি কিভাবে লিখছেন মার্জের সিয়া, এটা আমি ব্যাখ্যা দিছি, লক্ষ্য করো মার্জের একটু আগে ভালো করে অ্যালগরিদমটা দিয়ে লক্ষ্য করো, মার্জের এখানে কিন্তু একটা হোয়াইল লুপ আছে, এখানে একটা হোয়াইল লুপ আছে, লক্ষ্য করো হোয়াইল লুপে আছে i এর মান m পর্যন্ত এন্ড আছে j এর মান h পর্যন্ত, মানে অর্ধেক, i থেকে m পর্যন্ত মানে হচ্ছে অর্ধেক, আর j থেকে h পর্যন্ত হচ্ছে বাকি অর্ধেক, মাঝখানে হচ্ছে এন্ড আছে। তাহলে যদি হয় তাহলে বলো হোয়াইল লুপে কতটুকু সময় লাগবে বলো দেখি, হোয়াইল লুপে কতটুকু সময় লাগবে, যেহেতু অর্ধেক আছে আর মাঝখানে এন্ড আছে, তাহলে এক অর্ধেক ফলস হইলেই কিন্তু ফলস, এক অর্ধেক ফলস হইলে ফলস, কারণ তুমি i এর মান দিছো m পর্যন্ত আর j এর মান দিছো h পর্যন্ত। প্রথম হোয়াইল লুপের কথা বলছি, এই যে মার্জের প্রথম হোয়াইল লুপ, যে ইফ এলস আছে এখানে বলছি হচ্ছে যে এক অর্ধেক ফলস হইলেই কিন্তু ফলস, তাহলে হচ্ছে যে এক অর্ধেক মানে হচ্ছে n/2, তাহলে c1 n/2, এক অর্ধেক, যে কোনো এক অর্ধেক ফলস হলে ফলস। এবার আসলে লক্ষ্য করো যখন আমি হোয়াইল লুপ থেকে বেরিয়ে গেলাম, এখানে আবার ইফ এলস আছে, এইখানে হচ্ছে যে এখানে আছে i থেকে m পর্যন্ত এক অর্ধেক অথবা j থেকে h পর্যন্ত বাকি অর্ধেক, তাহলে হচ্ছে যে ইফ এলস এর সেকেন্ড ইফ এলস, এটা হলো হোয়াইল লুপ থেকে বাইরে হওয়ার পরে যে ফর লুপ আছে সেখানে হচ্ছে বাকি অর্ধেক n/2, তাহলে n/2 এটা ধরলাম রিকোয়ার্ড টাইম c2। এবার আসো হচ্ছে যে আমাদের লাস্ট ফর লুপ, লাস্ট ফর লুপ আছে এল থেকে এস পর্যন্ত, এল থেকে এস পর্যন্ত n সংখ্যক ডাটা আছে, এল থেকে এস পর্যন্ত আছে n সংখ্যক ডাটা, তাহলে এল থেকে এস পর্যন্ত আছে n সংখ্যক ডাটা, বিকজ অফ দ্যাট লাস্ট ফর লুপ, দিস ইজ দ্য ফার্স্ট ফর লুপ, সিন্স l to h required data is n, c3n। তাহলে হচ্ছে লক্ষ্য করো c1 n/2, c2 n/2, c3n, তাহলে টোটাল আসছে c1 n/2, c2 n/2, c3n। if I take common, in that case I will get the cn, আমি তাহলে cn পেয়ে গেলাম। লক্ষ্য করো টোটাল রিকোয়ার্ড টাইম ফর মার্জ ইজ অর্ডার অফ n, that is রিকোয়ার্ড টাইম ইজ cn। তাহলে আমি cn পাইছি, লক্ষ্য করো এই ক্যালকুলেশন করে আমি cn পাইছি, that I have put here, এখানে আমি হচ্ছে cn বসালাম। তাহলে লক্ষ্য করো cn বসানোর পরে কি হবে, এখানে হচ্ছে তার মানে আমি কি পেলাম, লক্ষ্য করো তাহলে আমি পেলাম tn/2 যোগ করলে হচ্ছে 2tn/2 cn plus d, তাহলে 2tn/2 cn plus d, that I have written here, 2tn/2 cn plus d। তাহলে টোটাল tn সমান আমি কি পেলাম, দেখো টোটাল tn সমান 2tn/2, এই যে লক্ষ্য করো 2tn, এই যে tn/2 মানে 2tn/2, তারপরে পেলাম cn, তারপরে পেলাম d, তাহলে হচ্ছে যে 2tn/2 cn plus d। এবার লক্ষ্য করো আরেকটা জিনিস হচ্ছে যে যখন একটা ডাটা থাকবে, অ্যারেতে একটা ডাটা থাকবে, তখন কিন্তু এই কন্ডিশন ফলস, h is greater than l, এই কন্ডিশন ফলস, কারণ যদি একটা ডাটা থাকে অ্যারেতে যদি একটা ডাটা হয় তাহলে l আর h একই জায়গায়, কারণ একটা যদি মনে করো অ্যারেতে শুধু 10 আছে, তাহলে l এর মান 1, h এর মান 1, l এর মান 1, h এর মান 1, l এর মান 1 যদি হয়, h এর মান যদি 1 হয়, তাহলে তো if এর ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু চেকিংটা লাগবে, সে চেক করবে কিন্তু if এর ভিতরে ঢুকতে পারবে না। তাহলে বলছে n এর মান যদি 1 হয় তাহলে রিকোয়ার্ড টাইম কত, দা রিকোয়ার্ড টাইম ফর চেকিং দিস কন্ডিশন ইজ a। তাহলে বলছে n এর মান যদি 1 হয় তাহলে শুধু এই কন্ডিশনটা চেক করতে রিকোয়ার্ড টাইম ইজ a।
সো দিস ইজ দ্য রিকারেন্স রিলেশন ফর টাইম। আমি হচ্ছে রিকারেন্স রিলেশন ফর টাইমে রিকারেন্স রিলেশন পেয়ে গেছি। যেহেতু লক্ষ্য করো আমি প্রথমে তোমাদেরকে আমি বলছি, প্রথমে আমরা হচ্ছে যে আমি তাড়াতাড়ি করে শেষ করি কারণ তোমাদের আরেক ক্লাস আছে, যে যেহেতু হচ্ছে যে প্রথমে বলছি তোমাকে 2 টুকরা করতে, তারপরে 4 টুকরা করতে, তারপরে বলছি হচ্ছে 8 টুকরা করতে, এভাবে টুকরা টুকরা করতে হবে। লক্ষ্য করো এইখানে তাহলে কি হবে, তাহলে বলছি n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার k, n সমান বলছি 2 টু দি পাওয়ার k। হোয়াই আই এম টেলিং দ্য n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার k, কারণ হচ্ছে যে k এর মান যদি 1 হয় তাহলে কয় ভাগ বলো দেখি, k এর মান যদি 1 হয় তাহলে হচ্ছে কয় ভাগ বলো, 2 ভাগ। তারপরে k এর মান যদি 2 হয় তাহলে কয় ভাগ, 4 4 ভাগ, ভাগ। k এর 4 বার, মান যদি 3 হয়, 8 8 ভাগ। বার। k এর মান যদি 4 হয়, 16 ভাগ। সুতরাং হচ্ছে যে এইভাবে, এই জন্য আমি লিখছি n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার k। এবার লক্ষ্য করো আমি এটাকে জাস্ট সংক্ষেপ করে দিই, tn সমান 2tn by 2 cn plus d। If I write here two part, one is tn সমান a, another part is tn সমান 2tn by 2 cn plus d। তাহলে হচ্ছে লক্ষ্য করো at first I am writing tn equal to 2tn by 2 cn plus d that I have written here। এখানে আমি লিখছি, লিখার পরে লক্ষ্য করো n এর জায়গায় n by 2 বসাইছি। এই যে প্রথম লাইনে n এর জায়গায় যদি n by 2 বসাই বলো দেখি কি হবে, এখানে আছে tn সমান 2tn by 2 plus cn plus d। যদি n এর জায়গায় n by 2 বসাই তাহলে হচ্ছে 2, এখানে হচ্ছে tn by 2 2tn by 2 স্কয়ার প্লাস cn by 2 plus d। প্রথম লাইনে লক্ষ্য করো, প্রথম লাইনে n এর জায়গায় n by 2 বসাইলে যেটা হবে সেটা আমি সাইড নোটে লিখছি। লিখার পরে লক্ষ্য করো তাহলে tn by 2, tn by 2 এর মান আমি জানি, tn by 2 এর মান হচ্ছে 2tn by 2 স্কয়ার প্লাস cn by 2 plus d। এই ডান সাইডেরটা, এই ডান সাইডের মানটা এখানে বসাই দিচ্ছি। ডান সাইডের মানটা লক্ষ্য করো, ডান সাইডের এই tn by 2 জায়গায়, tn by 2 জায়গায় ডান পাশের মানটা বসাই দিচ্ছি। বসাইলে হচ্ছে এরকম হয়ে যাবে। তার সাথে আছে cn plus d, cn plus d আমি লিখলাম। লিখার পরে লক্ষ্য করো এই 2 দিয়ে বাহির থেকে গুণ দিলে কত হবে, 2 স্কয়ার tn by 2 স্কয়ার, এই 2 আর 2 কাটা তাহলে cn, এই 2 আর d এ গুণ করলে 2d, আর বাইরে আছে ব্র্যাকেটের বাইরে আছে cn plus d, cn plus d লিখলাম। যদি তাই লিখি লক্ষ্য করো তাহলে কি হলো, 2 স্কয়ার tn by 2 স্কয়ার, এই cn আর cn যোগ করলে হচ্ছে 2cn, আর 2d আর d কে আমি যোগ করি নাই, রেখে দিচ্ছি। এবার লক্ষ্য করো 2 স্কয়ার tn by 2 স্কয়ার প্লাস 2cn, d কমন নিলে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 প্লাস 1। আবার লক্ষ্য করো এই লাইনে যদি n এর জায়গায় n by 2 বসায় তাহলে এটা হবে। এই লাইনে লক্ষ্য করো, এই লাইনে যদি n এর জায়গায় n by 2 বসায় তাহলে এটা হবে। তাহলে tn by 2 স্কয়ার আছে, tn by 2 স্কয়ারের জায়গায় তুমি যদি এই মানটা বসাও তাহলে হচ্ছে যে এটা হবে 2tn by 2 কিউব প্লাস cn by 2 স্কয়ার প্লাস d। এটাকে হচ্ছে আমরা এখানে বসা দিলাম। এখানে বসানোর পরে এই যে তোমরা ডিস্টার্ব করবে না, তাড়াতাড়ি করে আমি শেষ করে দাও। এখানে হচ্ছে যে এটা বসালাম, 2 স্কয়ার দিয়ে যদি গুণ করি 2 কিউব tn by 2 কিউব, এখানে 2 স্কয়ার দিয়ে গুণ করলে হচ্ছে cn, আর 2 স্কয়ার দিয়ে গুণ করলে d, 2 স্কয়ার d এটা হলো। তাহলে লক্ষ্য করো cn আর ব্র্যাকেটের বাইরে আছে 2cn, cn আর 2cn যোগ করলে হচ্ছে 3cn, আর 2 স্কয়ার d, 2d আর d থেকে d কমন নিলে 2 স্কয়ার d প্লাস 1। এবারে লক্ষ্য করো আমি 3 এর জায়গায় বসাইছি হচ্ছে k, 3 এর জায়গায় হচ্ছে আমি k বসাইছি, এই 3 এর জায়গায় k বসাইছি। 3 এর জায়গায় k বসালে কি হবে বলো, 2 টু দি পাওয়ার k tn by 2 টু দি পাওয়ার k প্লাস, যখন এখানে 2 এর পাওয়ার 3 আছে, এখানে cn এর সাথে আছে 3, তাহলে হচ্ছে এখানে kcn, কারণ 3 এর জায়গায় আমি k বসাইছি, kcn প্লাস, লক্ষ্য করো যখন 2 এর পাওয়ার এখানে 3 আছে তখন এখানে 2 এর পাওয়ার হচ্ছে 2 থেকে শুরু হয়েছে, তাহলে এখানে 2 এর পাওয়ার যদি k হয় তাহলে এখানে 2 এর পাওয়ার শুরু হবে k-1 থেকে। আবার বলছি এখানে 2 এর পাওয়ার যখন 3 তখন এখানে 2 এর পাওয়ার শুরু হচ্ছে 2 থেকে, 2 এর পাওয়ার শুরু 2 থেকে, তাহলে 2 এর পাওয়ার যদি এখানে k হয় তাহলে এখানে 2 এর পাওয়ার হচ্ছে k-1 থেকে শুরু হবে। 2 এর পাওয়ার আস্তে আস্তে কমতেছে, এইজন্য 2 এর পাওয়ার k-1 k-2 আস্তে আস্তে কমতে কমতে 2 যোগ 1 একদম লাস্ট পর্যন্ত চলে আসছে। এবার লক্ষ্য করো 2 টু দি পাওয়ার k tn by 2 টু দি পাওয়ার k প্লাস kcn,
plus d. If I write the terms in reverse order, what will be happen? আমি যে উল্টা করে লিখি, একটা আগে লিখলাম, 2 কে পরে লিখলাম, টু দি পাওয়ার k - 1 কে, এটাকে উল্টা করে লিখছি। এটাকে উল্টা দিক থেকে লিখছি, আগে 1 কে লিখছি, তারপর 2 কে লিখছি, তারপরে উল্টা করে লিখছি। তোমরা লক্ষ্য করো ক্লাস 10 এ তোমরা যেটা করছো গুণোত্তর প্রগমনের ধারা পড়ছিলা ক্লাস 10 এ। তোমাদের মনে আছে কিনা ক্লাস 10 এ তোমরা কিন্তু গুণোত্তর প্রগমনের ধারা পড়ছিলা, a plus ar dot 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 a r to the power n minus 1। হায়ার ম্যাথে তোমরা ar to the power n minus 1, this equation I have taken from higher math from intermediate, from SSC। So dear student, এই যে ইকুয়েশন আছে, এই যে সূত্রটা তুমি ক্লাস 10 এ পড়ছো, যে what is the interpretation of this formula, I can apply this formula here। এখানে বসাইতে পারি, লক্ষ্য করো, তাহলে টু দি পাওয়ার k t n বাই টু দি পাওয়ার k, তাহলে হচ্ছে যে k cn প্লাস d। এখানে লক্ষ্য করো, এইখানে a আছে, এই সূত্রের মধ্যে আছে a, এর জায়গায় তোমার আছে 1, আমি 1 লিখছি। এইখানে আর কি ছিল, আর ছিল সাধারণ অনুপাত, ক্লাস 10 এ ছিল আর ছিল সাধারণ অনুপাত। লক্ষ্য করো এখানে হচ্ছে সেই সাধারণ অনুপাত আমি লিখছি। এখানে সাধারণ অনুপাত কত, 2/1, আমাদের সাধারণ অনুপাত হচ্ছে 2। আমাদের সাধারণ অনুপাত হচ্ছে 2, তাহলে আর এর জায়গায় আছে হচ্ছে আমাদের 2, কারণ 2 রে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে সাধারণ অনুপাত 2। লক্ষ্য করো লাস্টে যখন n-1 ছিল লাস্ট টার্মে, এখানে আর এর পাওয়ার ছিল n, এখানে আছে n-1 আর এর পাওয়ার হচ্ছে n, তাহলে আমাদের লাস্টে যদি k-1 হয় তাহলে এখানে হবে k মাইনাস মাইনাস। এখানে ইন দ্য ফর্মুলা উই হ্যাভ 1, দ্যাট 1 আই হ্যাভ রিটেন হিয়ার, আমি এখানে 1টাকে লিখছি। একইভাবে নিচে আছে r-1, তাহলে r এর মান যেহেতু আছে তোমার 2 - 1, দ্যাট আই হ্যাভ রিটেন হিয়ার। তারপর টু দি পাওয়ার k t n বাই টু দি পাওয়ার k প্লাস k cn প্লাস d। এখানে নিচে যদি সরল করি 2 - 1 মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে এটা আসলো। এবার লক্ষ্য করো তোমার এখানে আছে n সমান কত আছে, n সমান টু দি পাওয়ার k, দ্যাট আই হ্যাভ রিটেন হিয়ার, n ইকুয়াল টু দি পাওয়ার k। If I take log in the both side, what will be happen, dear student? If I take log in the both side, 2 base log, what will be happen? K will go in the k will go here, k will go here, so k log 2 base 2, the value of log 2 base 2 is 1. So what is the value of k? K equal to log 2 base n. So dear student, here I have got k equal to log 2 base n, that the value of k that I have put here n by 2 to the power k, since n equal to 2 to the power k, so 1 n by n by n means 1t1, and 2 to the power k, to the power k equal to n, that I have written here, and value of k is log 2 base n, that I have put here. D n equal to 2 to the power k, and I have written here. So dear student, here now from the recurrence, tn equal to a when n equal to 1, tn equal to a when n equal to 1, so I have written tn equal to a when n equal to 1. Since n equal to 1, if I put n here, 1 here, if I put 1 here, t1 equal to a, তাহলে t1 এর মান পেয়েছি a, তাহলে t1 এর জায়গায় বসালাম হচ্ছে a, t1 লক্ষ্য করো, t1 এর জায়গায় বসালাম হচ্ছে a, প্রত্যেকে পেলাম এটা, লিখছি tn সমান a when n equal to 1, tn equal to a when n equal to 1, so tn equal to a when n equal to 1, so t1 equal to a. So dear student, if I replace t1 by a from the side note, so an plus cn log 2 base n, and if I multiply dn minus d, so here dear student, highest term is n log 2 base n. So order of n log 2 base n is the time complexity of mass shot. So mass shot time complexity is order of n log 2 base n. So dear student, this is the derivation of mass shot time complexity. So dear student, do you understand? Yes, sir. এটা হচ্ছে যে জাস্ট এই অংশ হচ্ছে পুরাটাই ম্যাথ, অঙ্ক করছি আমি, অঙ্ক করে করে হচ্ছে যে এই পর্যন্ত আসছি। আর সাইড নোট গুলো এইখানে অঙ্ক বলছি, এই অঙ্কটা হচ্ছে ক্লাস 10 এ তোমরা এই সূত্রটা পড়ছো, তারপরে এখানে হচ্ছে দুই পাশে আমি লগ নিয়েছি, দিয়ে কে এর মান বের করেছি, তারপরে এটা করতে গিয়ে লিখছি t1 সমান a, এটা লিখেছি হচ্ছে এখানে tn সমান a when n equal to 1, that I have tn equal to a when n equal to 1. If I put here t1 equal to a, here it is equal to 1.
সুতরাং হচ্ছে যে এটা আমরা হচ্ছে এখানে লিখলাম, লিখে হচ্ছে যে লেখার পরে হচ্ছে যে অর্ডার অফ এন লগ টু ওয়েজ এন, আমরা এটা পেলাম। সরল করে এখানে গুণোত্তর প্রগমনের ধারা অ্যাপ্লাই করছি। এই যে 1 2 এই ফর্মুলা ব্যবহার করে, ক্লাস 10 এর এই ফর্মুলা ব্যবহার করে আমরা গুণোত্তর প্রগমনের ধারা বের করছি। সুতরাং আমাদের ক্লাস শেষ আজকে। আমি তোমাদের আপলোড করব, আমি সিটি 1 এর কোশ্চেন আপলোড করব, তোমরা ওটাকে সলভ করে আমাকে ইএলএমএস এ জমা দিবা, কেমন? সিটি 1 এর কোশ্চেন আমি আপলোড করব, সিটি 1 এর কোশ্চেন আপলোড করব, সেই কোশ্চেনকে সলভ করে তোমরা জমা দিবা। ডিয়ার স্টুডেন্ট, স্যার সাবমিশনের টাইম সিটি কত 1 থেকে মানে হবে? সিটি 1 নিতে হবে না? ওটা স্যার ডেটটা কবে স্যার? আমি ডেট দিব তোমাদেরকে, হচ্ছে যে আমি এক সপ্তাহ সময় দেবো তোমাদেরকে, ঠিক আছে? স্যার কিভাবে নেবেন সিটিটা? তুমি হচ্ছে যে করে আমাকে ইএলএমএস জমা দিয়ে দিবা। শেষ। কপি করলে কিন্তু যেটা হবে, আমার কপি শাস্তি কিন্তু ভয়াবহ, এটা জানো তো? স্যার ওটা কি স্যার মানে আর জমা? সিলেবাস কতটুকু? সিলেবাস হচ্ছে যে আজকের ক্লাস পর্যন্ত। স্যার সিটিটা কি ক্লাস টাইমে হবে? ক্লাস টাইমে হবে না, আমি জাস্ট তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিব ইএলএমএস এ, তোমরা সলভ করে ইএলএমএস এ জমা দিয়ে দিবা। তুমি বলতে পারো স্যার কতক্ষণ সময়, আমি তোমাদেরকে এক সপ্তাহ সময় দিব। কিন্তু কেউ যদি কারো থেকে কপি করছো, যদি আমি দুইজনের একটা মিল পাই, তাহলে কিন্তু হচ্ছে আমার শাস্তি হচ্ছে যতজন মিলে কপি করছে ডিভাইডেড বাই কত। আমি সিরিয়াসলি এক সপ্তাহ সময় থাকবে? হ্যাঁ, তাহলে কি কঠিন হবে স্যার? কঠিন হবে কি সহজ হবে দেখলেই বুঝবা, এখন তো আগে থেকে বলবো কি বলো। স্যার কোশ্চেনটা কবে আপলোড করবেন? স্যার কত মার্কসের হবে? এখন তার আগে ইয়ে করি নি, স্যার কোশ্চেন কয়টা থাকবে? কোশ্চেন দুইটা বা তিনটা সলভ করবা, তবে কপি করবা না। আমি যেটা বারবার বলতেছি, কপি করবা না। কপি করলে কিন্তু আমার শাস্তি কিন্তু অনেক মারাত্মক। আমি যদি বুঝতে পারি কপি করছো, তাহলে সেক্ষেত্রে যে কয়জন মিলে কপি করছো, এটা সবচেয়ে বড় সমস্যা। গতবারও কিন্তু একজন কিন্তু এ পায় নাই, ও ও ও কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, ও কিন্তু অন্য একজনের দেখাইছে। আমি পাওয়ার পরে দুইজনের মার্কস 50-50 করে দিয়েছি। আমি কিন্তু দেখি না যে কে কার থেকে কপি করছে, আমি কিন্তু দেখি কারা কারা মিলে কপি করছে। যে কয়জন মিলে কপি করছে, ওই কয়জনের মধ্যে আমি দেখবো কে হাইস্ট মার্কস পাইছে। যে হাইস্ট মার্কস পাইছে তার মার্কস ডিভাইডেড বাই, যারা তিনজন মিলে কপি করছে ডিভাইডেড বাই 3। এই ডিভাইডেড বাই 3 করলে যে মার্কসটা হবে, ওই মার্কসটা আমি তিনজনকে ভাগ করে দিই। বুঝছো কি বলছি? ধরো একজনের পাইছে 10, একজন পাইছে 9, একজন পাইছে 8, হাইস্ট মার্ক 10। যেহেতু তিনজন মিলে কপি করছে, তাহলে হচ্ছে যে 10 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে 3.33। প্রত্যেকে আব্দুর রহিমও 3.33, আব্দুল আজিজও 3.33, আব্দুল করিমও 3.33। যেহেতু হ্যাঁ, সুতরাং হচ্ছে যে সেক্ষেত্রে, কারণ যে ভালো স্টুডেন্ট ওর জন্য লস, আর খারাপ স্টুডেন্ট যে তার জন্য তো কিছু যায় আসে না, কারণ এই 3.33 পাইলে কি আর 0 পাইলে কি, এর জন্য তো 3 পাইছে, এটাই অনেক বেশি। সে তো কপি করছে, সেটা যে ভালো তার জন্য ক্ষতিকর। সুতরাং হচ্ছে যে কতবার কিন্তু একজন কিন্তু এ পায় না এরকম। সুতরাং হচ্ছে যে সেক্ষেত্রে তুমি কিন্তু যদি কপি করতে দাও, সেক্ষেত্রে তুমি নিজে দায় থাকবে, আমার করার কিছু নাই। তাসনিম কবির ঐশী স্যার আছি। হ্যাঁ, তারপর হচ্ছে যে প্রিয়ব্রতনাথ, তারপর হচ্ছে মনিম। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে সোহান। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে নয়ন। ইয়েস স্যার। তারপর হচ্ছে শিফাত। তারপর হচ্ছে যে লুবনা। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে সাদিয়া। ইয়েস স্যার। তারপর হচ্ছে মিম। ইয়েস স্যার। বিভা। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মেহেদি। স্যার। স্যার সিফাত প্রেজেন্ট স্যার। হ্যাঁ, প্রেজেন্ট সিফাত। মোজাম্মেল তো আমার ওল্ড স্টুডেন্ট, মোজাম্মেল কেন ক্লাস করে না? তারপর হচ্ছে আবুজর। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে স্যার কত ক্লাসগুলো প্রেজেন্ট ছিলাম স্যার, লেটেশন করছিলাম এই কারণে স্যার অ্যাবসেন্ট দেওয়া অ্যাটেন্ডেন্সটা স্যার। কে নাম কি? স্যার আবুজর স্যার 13 নম্বর। স্যার মোজাম্মেল নাম্বার 4 মহাপ্রসাদ সোহান স্যার, লেট রেজিস্ট্রেশন স্যার। মোজাম্মেল তুমি ক্লাস করো না কেন? স্যার ক্লাস করছিলাম কিন্তু স্যার মানে মাস্টার দিন তো আগের গত ক্লাস আপনি প্রেজেন্ট নেন নাই স্যার। না, গত ক্লাসে তো প্রেজেন্ট নেই নাই, তুমি এর ক্লাসে এরা প্রথম ক্লাসে অ্যাবসেন্ট ছিল।
স্যার আমি কোন ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম না। প্রথম ক্লাসে তাহলে অ্যাটেন্ডেন্স দাও না কেন? আর স্যার আমার নাম ওঠে নাই তখন এখানে স্যার, আমি রেজিস্ট্রেশন করি নাই। আমি তো তোমার ডাকছি, আমার মনে আছে। তারপর হচ্ছে যে তারপর আছে হচ্ছে যে নাহিয়ান আহমেদ রিম। স্যার মোজাম্মেল হক স্যার। মোজাম্মেল, মোজাম্মেলের কথাই তো আমি তখন বলতেছিলাম, মোজাম্মেলের তো বলতেছিলাম তুমি ক্লাস করো না কেন। তারপর হচ্ছে যে রিম, স্যার। তারপর হচ্ছে যে সোহান, তারিকুল ইসলাম সোহান। তারপর উজ্জ্বল, উজ্জ্বল, তারপর আজিজ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে শাকিল আহমেদ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে তানিম, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে জোটন কৃষ্ণ আচার্য, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে নাদিব আহসান, ইয়েস স্যার। জোয়ারদার, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মাসিরা, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে রাবিব, ইয়েস স্যার। মুশফিরাত, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে শাহিল, প্রেজেন্ট স্যার। শফিউল, ইয়েস স্যার। তারপর হচ্ছে সাবিত, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে তাসফিয়া, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে স্বর্ণা, টিচার। তারপর হচ্ছে ইশরাত, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে সামিরা, ইয়েস স্যার। তারপর হচ্ছে তাসমিমা, স্যার। প্রেজেন্ট স্যার। ইপ্তি, ইয়েস স্যার। শাওন, ইয়েস স্যার। তারপর হচ্ছে মারুফ, কাজী মারুফ, তারপর হচ্ছে জাহরান, প্রেজেন্ট প্লিজ। তারপর হচ্ছে সৌরভ, নুর ইসলাম সৌরভ, সাদিকুর রহমান, সাদিকুর রহমান, তারপর হচ্ছে জুবায়ের, ইয়েস স্যার। সিরাজ মনিরা, প্রেজেন্ট স্যার। গোলাম মাহমুদ, প্রেজেন্ট স্যার। নিজামুল, ইয়েস স্যার। ইফাত, প্রেজেন্ট স্যার। স্যার আমার ফার্স্ট ক্লাসে প্রেজেন্টটা দেওয়া হয়নি, আমার নেটের প্রবলেম ছিল। তুমি প্রেজেন্ট নিয়ে কোনো সময় অডিট হবে না। তোমার পুরাতন ভাইরা আছে না, ওরা জানে যে আমি অ্যাটেন্ডেন্সের জন্য খুব বেশি মার্কস কাটি না। আমি কিন্তু ক্লাসে অনুপস্থিত থাকলে রাগ হয়ে জন্য, কারণ ক্লাসে অনুপস্থিত থাকলে তুমি যেটা হবে তুমি আমার ক্লাস বুঝতে পারবে না, সেজন্য আমি রাগ হই। অ্যাটেন্ডেন্সের মার্কস আমি অলওয়েজ দিয়ে দিই, কিন্তু হচ্ছে যে ক্লাস তুমি করবা এই জন্য যে যাতে তুমি ক্লাসে বুঝতে পারো, কারণ ক্লাসে না বুঝলে তুমি পরীক্ষা পাবে না। আর যে ফায়াজ, ওকে স্যার। ফায়াজ, ফায়াজ, তারপরে হচ্ছে যে মোহাইমেন, প্রেজেন্ট স্যার। শান্তা, শান্ত বিশ্বাস, ইয়েস স্যার। তারপর নুসরাত জাহান, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে উম্মে মারিয়া মুনা, প্রেজেন্ট স্যার। আফতাহি আহমেদ। প্রেজেন্ট স্যার। এই আমার ক্লাসে এত স্টুডেন্ট কেন? 40 জন হওয়ার কথা, 50 হয়ে গেছে না? স্যার আপনাকে সবাই ভালোবাসে। আমাকে ভালোবাসে? স্যার ভালোবাসে অনেকেই বলেছে যে হুদা স্যারের ক্লাস পেয়েছি আমরা নাকি লাকি, এটা অনেকেই বলেছে। না, সেটা ঠিক আছে, কিন্তু যেটা হলো যে আমার ক্লাসে বুঝতে পারলে তুমি লাকি। আর কি আমার ক্লাসে যদি তুমি ভালো করে বুঝতে পারো যে আমার কথাগুলো। স্যার সিনিয়র্সরা বলেছে যে আপনি অনেক ভালো বুঝান, এই কারণে বলছে যে তোমার কাছে কি মনে হয় আমি ভালো পড়াটা ক্যাচ করা অনেক ইজি। জি ভালো স্যার, বুঝি? এই পর্যন্ত তো স্যার প্রবলেম স্যার, ফেস করতেছি, স্যার অবশ্যই। লাগতেছে বলো। ক্লাস। স্যার স্যার আমি লেট রিলেশন করছিলাম তো স্যার, ফার্স্ট ক্লাস করছিলাম, কিন্তু ওই ফার্স্ট ক্লাসে অ্যাটেনশন। তোমার নাম কি? স্যার তোমার নাম বলো। এমনি নয়নউল্লাহ, 5 নম্বর সিরিয়ালে। হ্যাঁ বুঝছি তো। না, তুমি সামনের ক্লাসে মনে করো, স্যার দিয়ে দিব সামনের ক্লাসে, কেমন? সামনের ক্লাসে মনে করো। ওকে স্যার। আচ্ছা স্যার, আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি আর কি এখনো স্যার। তোমার নাম কি? স্যার মামুনুর রশিদ। মামুন, তুমি যেটা করবা রেজিস্ট্রেশন করার পরে আমাকে বলবা, স্যার অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিব, কেমন? আচ্ছা স্যার, আর স্যার আপনার পারমিশন নিয়ে আরেকটা কোয়েশ্চেন করতে পারি? ভালো। স্যার মানে এখানে কারো মেসেঞ্জার কোনো গ্রুপ আছে কিনা বা? জানি না ওরা গ্রুপ করছে কিনা, তোমরা পারলে তোমরা এই আচ্ছা অ্যাটেন্ডেন্স আপনি
পার্টিসিপেন্ট দেখে কারো ফেসবুক আইডিতে নক করলে আপনাকে অ্যাড করে দিবে। আচ্ছা ঠিক আছে। মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গ্রুপ খুলে ফেলো, তাহলে হচ্ছে যে এখানে আচ্ছা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আপনি না ওই যে ইনসার্শনের যে এভারেজেরটা যে টাইম কমপ্লেক্সিটি করতে দিয়েছিলেন হ্যাঁ। স্যার, ওই যে মাঝখানে কিছু দেননি আনসার স্যার, ওইখানে না হচ্ছে একটা টার্ম আছে হচ্ছে হাফ করে বাড়ে, যেমন হাফ প্লাস 3/2 প্লাস 2। তো স্যার এক করে বাড়লে তো n ইন্টু n প্লাস 1/2 হয়, তো হাফ করে বাড়লে তখন কি হয়? হাফ করে তুমি হাফে কমন নিবা, হাফকে আগে কমন নিয়ে নিবা, হাফকে হচ্ছে পুরোটা থেকে হাফকে কমন নিবা। কেমন? হাফকে কমন নিলে তোমার ওই সিরিজের সাথে মিলে যাবে। তুমি হাফকে পুরোটা থেকে হাফকে কমন নিবা, এভারেজ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার সূত্রটা ওইভাবে আসবে না, তাহলে সূত্রটা অরিজিনাল সূত্রের সাথে মিলে যাবে। বুঝতে পেরেছো না বুঝো নাই? হ্যাঁ জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, সিটি কোয়েশ্চেনটা কেমন থাকতে পারে? সিটি কোশ্চেন থাকতে পারে, আমি বলি যদি তোমাদের সময় থাকে তোমরা শোনো। সেটা হচ্ছে যাদের সময় নাই তারা চলে যাও, আর যাদের সময় আছে তারা শোনো। সেটা হচ্ছে সিটি প্রশ্নটা হচ্ছে এরকম, ধরো আমি বললাম যে আমি 4টা ডাটা দিলাম, দিয়ে বললাম তোমাকে ইনসার্শন সর্টের মেকানিজম দেখাও। 5টা ডাটা দিলাম, দিয়ে বললাম যে হচ্ছে যে কাউন্টিং সর্টের মেকানিজম দেখাও। এরকম করে হচ্ছে যে 10টা ডাটা দিলাম, দিয়ে দিব 10টা ডাটা না, ধরো যে 5টা ডাটা দিলাম, দিয়ে বললাম মাস সর্টের ইয়ে দেখাও, মেকানিজম দেখাও। হতে পারে। তারপরে ধরো এভারেজ কেসে তারপরে হচ্ছে যে আমি 5টা ডাটা দিয়ে বললাম এবার হোয়াইল লুপের ইনসার্শন সর্টের হোয়াইল লুপের মাথা কয়বার এক্সিকিউট হবে বল। তোমাদেরকে কে আগে আমি একটা স্যাম্পল প্রশ্ন দিয়ে দিব তোমাদেরকে। স্যার দিলে অনেক ভালো হয়। জি স্যার, দিলে ভালো হয়। স্যার দিলে ভালো। তোমাদেরকে আমি হলো ক্লাস টেস্ট নেওয়ার আগে একটা স্যাম্পল প্রশ্ন দেই, তাহলে আমরা স্যাম্পল প্রশ্নটা নিয়ে একদিন হলো 5 মিনিট ডিসকাস করি, তাহলে হচ্ছে যে তোমার কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে প্রশ্ন দেই, তাহলে যেটা হবে তুমি তাহলে পারবা, তাহলে তুমি পারবা না। বুঝো নাই? বুঝতে পেরেছি না? পারো নাই? স্যার জি সিটিটা স্যার। কয় মার্কের জি হবে স্যার। স্যার? বলো। স্যার সিটিটা কয় মার্কসের হবে? ও সিটিটা কয় মার্কস হবে? সিটিটা হবে হচ্ছে যে ইউনিভার্সিটি এই সেমিস্টার সিটি মার্কস করছে 40, জানো তো না? জি স্যার। মার্কস করছে 40। সুতরাং হচ্ছে যে আমি ইউনিভার্সিটি বলছে 5টা থেকে 3টা নিতে। আমি যেটা করব তোমাদের সাথে আমি যে কয়টা নিতে পারি নিব, নিয়ে তোমাদের সাথে ডিসকাস করে তারপর আমি কাউন্ট করবো। কেমন? ডিসকাস করে কাউন্ট করব যে কয়টা নিলে আমি দেখবো যে এভারেজ স্টুডেন্ট সবারই হচ্ছে মোটামুটি ভাবে ভালো একটা মার্কস আসে, সেটা হচ্ছে আমি দেখবো। সুতরাং হচ্ছে আমি আগে সিটি নিতে থাকি আর কি, নেওয়ার পরে তোমাদের সাথে ডিসকাস করবো। আমি তো মার্কস দিয়ে দিব দ্রুত, তারপরে তোমরাই বলবা যে স্যার কয়টা নিচ্ছি, এই কয়টা থেকে কয়টা কাউন্ট করলে তোমাদের ভালো হবে। ঠিক আছে? ইয়েস স্যার। বুঝতে পেরেছি না বুঝো নাই? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এইভাবে থাকুক। আগে হলো আমি একটা হলো স্যাম্পল প্রশ্ন দেই, তোমরা সেটাকে হচ্ছে জাস্ট হলো স্যাম্পল প্রশ্নটার চেষ্টা করবা করতে, করতে গিয়ে কোনো কোনো জায়গাতে আটকে যাবা, আটকে গেলে সেটা নিয়ে আমরা ক্লাসে ডিসকাস করব। ডিসকাস করার পরে যখন তোমরা প্রশ্ন সবাই মোটামুটি ভাবে সলভ করতে পারবে, তখন হচ্ছে যে আমি বুঝবো যে পারবা, তখন হচ্ছে আমি একটা প্রশ্ন দিব। তবে যেটা দিব আসল প্রশ্ন, সেটাতে কিন্তু তোমার রোল নাম্বারের সাথে আমি কিন্তু অ্যাড করে দিব, রোল নাম্বার সাথে করে দিব। রোল নাম্বার কারণ আমি রোল নাম্বার সাথে অ্যাড করে দিলে এক একজনের উত্তর কিন্তু একরকম হয়ে যাবে, তখন কিন্তু আর কিন্তু দেখাদেখি করে লিখতে পারবে না। সুতরাং হচ্ছে যে প্রথমে দিব স্যাম্পল প্রশ্ন, তারপরে স্যাম্পল প্রশ্ন সলিউশন যখন তোমার হয়ে যাবে, তারপরে হচ্ছে তোমাকে একটা আসল প্রশ্নটা দিব। তখন মানে স্যার মেইন সিটিতে যেই ভ্যালুগুলো নিয়ে কাজ করব সেটা আমাদের আইডির সাথে রিলেটেড থাকবে, ওই ভ্যালু ওই ভ্যালুটা। আইডি লাস্ট 2 ডিজিট লাস্ট 1 ডিজিট এরকম করে হচ্ছে যে আমি ইয়ে করে দিব, অ্যাড করে দিব, যাতে হচ্ছে তুমি আরেকজনটা কপি না করতে পারো। স্যার একটা খুব কোশ্চেন ছিল, বলো। এখানে যে অ্যালগরিদম গুলা আপনি দেখাইছেন এই পর্যন্ত সবগুলোর ইন্ডেক্স হচ্ছে 1 থেকে শুরু, তো এখন কোডে যখন আমি ইমপ্লিমেন্ট করব তখন আমার 0 দিয়ে শুরু করতে হবে। তখন 0 থেকে লিখবা, যেখানে হচ্ছে অ্যালগরিদমে 1 লেখা আছে, ধরো ইনসার্শন সর্টের এর মান 2 থেকে লেখা আছে n পর্যন্ত, তাই না? তা ফর লুপ তো যে ওইভাবে লেখা যায় না, প্রথম কথা ফর লুপ ওইভাবে লেখা যায় না, তাই না? যে সি তে তো ফর লুপ লিখতে হয় ফর দিয়ে ইনিশিয়াল সেকশন, টার্মিনেশন কন্ডিশন এবং হচ্ছে যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সেকশন। তাহলে ফর লুপটাকে ওইভাবে লিখতে হবে, এক নাম্বার কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এর মান আছে 2 থেকে, কারণ অ্যালগরিদমে শুরু হয়েছে 1 থেকে, এজন্য হচ্ছে 2 থেকে শুরু হয়েছে। আর তুমি শুরু করবে কত থেকে বলো? 1 থেকে। 1 থেকে শুরু করবে, কারণ তোমার যেহেতু সি, যদি অ্যালগরিদমে শুরু হয় 2 থেকে, তুমি শুরু করবে 1 থেকে।
আর স্যার এখানে যখন টাইম কমপ্লেক্সিটি হিসাবগুলো কি একই থাকবে তো? টাইম কমপ্লেক্সিটি হিসাবটা সেম থাকবে। টাইম কমপ্লেক্সিটি ইজ জেনারেল, ওটা হচ্ছে 1 থেকে শুরু করি আর 2 থেকে শুরু করি, কিছু আসে না। তাহলে সুডো কোডেও স্যার 1 থেকে শুরু করা যায়? সিডো কোডে হচ্ছে যে তুমি হচ্ছে যে 1 থেকে শুরু করবা, সিডো কোড যখন লিখবা 1 থেকে শুরু করবা, যখন কোড লিখবা তখন সি তে কোড লিখবা, 0 থেকে শুরু করবা, আর সি এর মতো করে ফর লুপটা লিখবা, হোয়াইল লুপ অ্যালগরিদমে আর হচ্ছে যে কোড ইয়াতে একরকম, কোডে একরকম অলমোস্ট, সেটা হচ্ছে সমস্যা হবে না। স্যার বুঝতে পারছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ অল, ইনশাআল্লাহ স্টে সেফ, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ সি ইউ অ্যাগেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।